আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাইকে আহনাফ লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আবারও স্বাগতম। আমি আছি তোমাদের মাঝে বরাবরের মতোই, শাহরিয়ার রাসেল। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, এই অধ্যায়টা হচ্ছে এসএসসি লেভেলের রসায়ন বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা অনেক স্টুডেন্টের কাছে, কিছু কিছু স্টুডেন্টের কাছে একটু ঝামেলার মনে হয়। এখানে আমাদের অধ্যায়ের যে টপিকগুলো আছে সবগুলো টপিক আমরা তুলে রেখেছি। এই টপিকের মধ্যে যেমন জারণ বিজারণ যে বিক্রিয়ার টপিকটা আছে, এরপরে লাসাতেলিয়ার যে নীতিটা আছে, এই দুই একটা টপিক থেকেই মূলত আমাদের সিকিউগুলো এসে থাকে। এই দুই একটা টপিকেই মোটামুটি স্টুডেন্টরা বারবার করার পরেও এলোমেলো হয়ে যায় বা ঝামেলা তৈরি হয়। তো আমি আজকে চেষ্টা করব এই সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার যে টপিকগুলো আছে একদম হুবহু মেন বইয়ের আঙ্গিকে, মেন বইয়ে তোমাকে যেভাবে টপিক ওয়াইজ আলোচনা করেছে সেইভাবে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের সিকিউগুলো সলভ করতে খুব ইজি হয়। হ্যাঁ, তো আমরা আর কথা না বাড়িয়ে এখনই শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা প্রথমেই যে টপিকটা লিখে রেখেছি পদার্থের পরিবর্তন, এরপরে ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক আমাদের এখানে আলোচনা করব আমরা। আমরা প্রথমে রাসায়নিক বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে রেখেছি। রাসায়নিক বিক্রিয়া আসলে কাকে বলা হয়, অধ্যায়টার নাম যেহেতু রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কাকে বলা হয় সেই সংজ্ঞাটা দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে লিখে রেখেছি যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিবর্তন হয় তাকেই রাসায়নিক বিক্রিয়া বলা হয়। অর্থাৎ একাধিক পদার্থ যুক্ত হবে, নতুন একটা পদার্থ তৈরি হবে, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় বা এই বিক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। যেমন এখানে আমরা লিখে রেখেছি কার্বন এবং অক্সিজেন। কার্বন এবং অক্সিজেন যদি বিক্রিয়া করে আমরা জানি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, এখানে কার্বন ডাইঅক্সাইড কিভাবে উৎপন্ন হইল? আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4 এবং অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই জন্য দুইটা অক্সিজেন 4 যোজনী ব্যবহার করেছে আর কার্বন একটা হচ্ছে 4 ব্যবহার করেছে, ব্যবহার করে এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। একই সাথে ক্যালসিয়াম কার্বনেটটাকে যদি আমি বিক্রিয়া ঘটাই তখন এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি ভাঙা হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে সংজ্ঞাটা ছিল যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থ পরিবর্তন হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থে পরিবর্তন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। এখানে কার্বন এবং অক্সিজেন দুইটা ভিন্নধর্মী পদার্থ, এই দুইটা ভিন্নধর্মী পদার্থ যুক্ত হয়ে নতুন একটা পদার্থ উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইড। এটা একটা রাসায়নিক বিক্রিয়া। সেমভাবে ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করা হয়েছে, ক্যালসিয়াম কার্বনেটটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়েছে। এই বিক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ আমরা বইয়ে যত বিক্রিয়া দেখে থাকি সবগুলো হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, কারণ প্রত্যেকটা পদার্থ নতুন নতুন ধর্মবিশিষ্ট পদার্থে উৎপন্ন হয় বা পরিণত হয়। আমরা এই অধ্যায়ে এই রাসায়নিক বিক্রিয়াটা শেষ করব এমনভাবে চেষ্টা করব যাতে বিক্রিয়াগুলো কিভাবে ঘটে, বিক্রিয়াগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে কিভাবে ঘটে সেই জিনিসটা সহ ব্যাখ্যামূলক আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা বিক্রিয়া আমরা দেখানোর চেষ্টা করব যে বিক্রিয়াগুলো আসলে কিভাবে ঘটে। যেমন আমরা এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে যদি কথা বলি, এখানে কার্বনের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। এই জন্য কার্বন একটার সাথে দুইটা অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। সেমভাবে ক্যালসিয়াম কার্বনেট, এটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। কার্বনেটটা ছিল একটা যৌগমূলক, এটার যোজনী ছিল -2 আর ক্যালসিয়ামের যোজনী আমরা জানি +2। তাহলে ক্যালসিয়াম +2 এবং কার্বনেট পুরো যৌগমূলকটা -2 যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট হয়েছে। এবার যখন এটাকে আমি ভেঙে দিয়েছি তখন এখানে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড। কীভাবে হয়েছে? ক্যালসিয়ামের যোজনী +2, অর্থাৎ ক্যালসিয়ামের ক্ষমতা +2, অক্সিজেনের ক্ষমতা হচ্ছে -2। এই জন্য একটা ক্যালসিয়ামের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। একই সাথে কার্বনের ক্ষমতা হচ্ছে +4 আর অক্সিজেনের একটার ক্ষমতা হচ্ছে -2। হ্যাঁ, যোজনী হচ্ছে 2। সেই ক্ষেত্রে দুইটা অক্সিজেন 4 ক্ষমতা নিয়ে একটা কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে।
আমরা এইভাবে প্রত্যেকটা বিক্রিয়া নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, যাতে তোমরা বিক্রিয়াগুলো ঘটাইতে তোমাদের অসুবিধাটা না হয়। এই রাসায়নিক বিক্রিয়া করার পরেও অনেক স্টুডেন্ট এখানের ইম্পর্টেন্ট টপিকগুলো পারলে দেখা গেছে অনেক সময় বিক্রিয়া ঘটাইতে পারে না। বিক্রিয়াটা কিভাবে হবে, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কিভাবে যুক্ত হবে, কোনটা কার সাথে যুক্ত হবে, সেই জিনিসটা বুঝে উঠতে পারে না। সেই জিনিসটা আমরা এই জায়গাতে ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আগাই। প্রথমে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তনটা মেইনলি দুইভাবে হয়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুইটা সংজ্ঞাটা একটু লিখে নেই, তারপরে দুইটাই আমরা ব্যাখ্যামূলক আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ। আসিফ, আসিফ কেমন আছিস মামা? বরাবর 12 নিয়ে কি হলো আমার একটু রোটিয়া খাইবো আমি কি আবার খাইয়ে দিব না। হ্যালো, মামা শুরু করতেছি। সেটা তো অফ করিয়ে রাখুন যায়। আচ্ছা, আমরা বলেছিলাম পদার্থের দুইভাবে পরিবর্তন হয়, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তনটার কি সংজ্ঞাটা আমরা লিখে নিয়েছি, যে বিক্রিয়ায় পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু উপাদানের কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলা হয়। অর্থাৎ বাহিরের যে অবস্থা, এটা কঠিন, তরল বা বায়বীয়, অথবা মানে অবস্থাটা পরিবর্তন হবে, বাহ্যিক যে অবস্থাটা সেটা পরিবর্তন হবে, কিন্তু ভিতরগত কোনো উপাদানের পরিবর্তন হবে না। এই পরিবর্তনটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আমরা এখানে একটা উদাহরণ লিখে নিয়েছি, যেটা আমাদের বইয়ে আলোচনা করা আছে। বরফ, বরফটা হচ্ছে কঠিন অবস্থায় থাকে, কিন্তু এখানে যে উপাদান থাকে সেটা হচ্ছে H2O, অর্থাৎ পানি থাকে, H2O। এবং এটাকে যখন তাপ দেওয়া হয় তখন এটা পানিতে পরিণত হয়, অর্থাৎ তরল অবস্থায় পরিণত হয়। একটা জিনিস কঠিন ছিল, কঠিন অবস্থা থেকে অবস্থা পরিবর্তন হয়ে তরল অবস্থায় চলে আসছে, তখনই এর উপাদান হচ্ছে H2O, পানি। এবং এটাকে যখন আরও বেশি তাপ দেওয়া হয় তখন অবভিয়াসলি পানি বাষ্পে পরিণত হয় একটা সময় গিয়ে। বাষ্পে পরিণত হলো, বাষ্পের যে কণাগুলো সেগুলো সংকেত হচ্ছে H2O, কিন্তু সেটা তরল থেকে গ্যাসীয় অবস্থায় পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরগত যে উপাদান সেই উপাদানে কোনো পরিবর্তন হয় না। এই ধরনের পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। আশা করি ভৌত পরিবর্তন নিয়ে আমরা বুঝে গিয়েছি। এরপরে আমরা আরও অনেক উদাহরণ দিতে পারি, যেমন আমরা একটা কাগজ, একটা বড় একটা কাগজের টুকরোকে যদি ছোট 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 টুকরায় পরিণত করি, কাগজের উপাদানে কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র বাহ্যিক অবস্থাটা পরিবর্তন হয়ে গিয়েছে। অর্থাৎ একটা বড় কাগজ ছিল, সেটা হচ্ছে ছোট ছোট টুকরায় পরিবর্তন করে ফেলেছি। তাহলে যে প্রক্রিয়ায়
অবস্থার পরিবর্তন হবে কিন্তু উপাদানে কোনো পরিবর্তন হবে না, সেই পরিবর্তনকে বলবো আমরা ভৌত পরিবর্তন। আশা করি ভৌত পরিবর্তন বুঝতে অসুবিধা নেই। এরপরে আমরা যেটা লিখে নিয়েছি রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কাকে বলা হয়? যেই প্রক্রিয়ায় পদার্থের অবস্থা এবং উপাদান উভয় পরিবর্তন হয়। পদার্থের অবস্থা পরিবর্তন হবে, উপাদানটাও পরিবর্তন হবে। এখানে শুধু অবস্থা পরিবর্তন হয়েছে, উপাদানের কোনো চেঞ্জ হয় না। আর এখানে এখানে হচ্ছে অবস্থারও পরিবর্তন হবে, উপাদানটাও চেঞ্জ হবে, সেটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। আমরা যদি একটু বিক্রিয়ার মাধ্যমে দেখি, বিক্রিয়াগুলো আমি লিখে রেখেছি, বিক্রিয়াগুলো এখন আমরা কমপ্লিট করে দেখবো যে আসলে এখানে কিভাবে অবস্থা এবং উপাদান দুইটাই পরিবর্তন হয়। আচ্ছা, আমরা এখানে লিখে রেখেছি ক্যালসিয়াম এবং হচ্ছে অক্সিজেন। ক্যালসিয়ামটা হচ্ছে একটা কঠিন পদার্থ আর অক্সিজেনটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। তাহলে ক্যালসিয়াম আর অক্সিজেন, এটার অবস্থা হচ্ছে কঠিন, এটা হচ্ছে গ্যাসীয় পদার্থ। এবার এই দুইটাকে যখন আমি বিক্রিয়া ঘটাবো তখন ক্যালসিয়ামের ক্ষমতা হচ্ছে +2, অক্সিজেনের ক্ষমতা হচ্ছে -2। আমরা বলেছি যোজনীর মাধ্যমে হচ্ছে তারা যুক্ত হবে একে অপরের সাথে। তাহলে ক্যালসিয়াম +2, অক্সিজেন হচ্ছে -2, তাহলে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এখানে ক্যালসিয়াম আর অক্সিজেন যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। এখানে অক্সিজেনের ক্ষমতা 2, ক্যালসিয়ামের ক্ষমতা 2, অতএব এখানে আর কোনো এক্সট্রা কোনো মানে একটাই অক্সিজেন আসবে, একটাই ক্যালসিয়াম আসবে, কারণ উভয়ের ক্ষমতা হচ্ছে 2। এরপর আমরা সমতা যদি করি তাহলে অক্সিজেন আছে 2টা, এখানে আছে একটা, এখানে 2 দিব, সমতা হয়ে গেল। এবং এখানে অক্সিজেন 2টা, এখানে 2টা, এখানে ক্যালসিয়াম 2টা, এখানে 2 দিলে ক্যালসিয়াম 2টা। এভাবে হচ্ছে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করব। একইভাবে ম্যাগনেসিয়াম, আচ্ছা এখানে ক্যালসিয়ামটা ছিল ধাতু, অক্সিজেনটা হচ্ছে একটা অধাতু ছিল, অর্থাৎ গ্যাসীয় একটা মৌল ছিল। সেই দুইটা পরিবর্তন হয়ে নতুন ভিন্নধর্মী একটা পদার্থ পরিণত হয়েছে, ভিন্নধর্মী একটা পদার্থ উৎপন্ন হয়েছে, একটা অক্সাইড উৎপন্ন করেছে, যেটা এখানের অবস্থার সাথেও মিলে না এবং এই যে পদার্থগুলোর যে ধর্ম বা উপাদান, এই উপাদানগুলোর সাথেও মিলে না, কারণ এখানে অক্সিজেন আলাদা একটা অধাতু ছিল, এখানে ক্যালসিয়াম একটা ধাতু ছিল, যেগুলো পরিবর্তন হয়ে নতুন একটা উপাদানে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এখানে উপাদানের চেঞ্জ হয়ে গেছে, অবস্থা তো চেঞ্জ হয়েই গেছে, উপাদানটাও চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের পরিবর্তনকে বলবো আমরা রাসায়নিক পরিবর্তন। একইভাবে যদি আমরা নেক্সট বিক্রিয়াটা দেখি, ম্যাগনেসিয়াম আর হচ্ছে পানি। ম্যাগনেসিয়ামের সাথে পানি বিক্রিয়া যখন ঘটে, আমরা জানি পানির মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-, অর্থাৎ হাইড্রোক্সিল মূলক থাকে আর হচ্ছে প্রোটন থাকে। এবার ম্যাগনেসিয়াম হচ্ছে ধনাত্মক, ম্যাগনেসিয়ামটা হচ্ছে ধনাত্মক +2 তার ক্ষমতা, আর OH-2 হচ্ছে ঋণাত্মক। এই ম্যাগনেসিয়ামটা গিয়ে OH এর সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। এখন কথা হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষমতা ছিল 2, OH এর ক্ষমতা হচ্ছে 1। এখন একটা OH তো একটা ম্যাগনেসিয়ামের সাথে বসতে পারবে না, সেই ক্ষেত্রে একটা ম্যাগনেসিয়ামের সাথে বসতে হলে 2টা OH লাগবে। এই জন্য আমরা হাইড্রোক্সাইডের বাইরে একটা 2 দিয়ে দিব, তাহলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমাদের বিক্রিয়াগুলো ঘটে থাকে। একইভাবে এখানে বাকি আছে হাইড্রোজেন, হাইড্রোজেনটা এখানে বসে যাবে। হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু মৌল, এই জন্য হাইড্রোজেন কখনো একা বসতে পারে না, হাইড্রোজেন H2 আকারে বসে যায়। হ্যাঁ, তাহলে এখানে যেটা ঘটেছে, একটা ম্যাগনেসিয়াম ছিল, একটা হচ্ছে পানি ছিল, এই দুইটা যুক্ত হয়ে নতুন ভিন্নধর্মী দুইটা পদার্থ উৎপন্ন হয়েছে। যেহেতু নতুন ভিন্নধর্মী দুইটা পদার্থ উৎপন্ন হয়ে গেছে, অর্থাৎ এখানে উপাদানটাও চেঞ্জ হয়ে গেছে, অবস্থাটাও চেঞ্জ হয়ে গেছে, রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। আমরা ভৌত পরিবর্তনটাও ভালোভাবে বুঝে গিয়েছি এবং রাসায়নিক পরিবর্তনটা কি সেটাও ভালোভাবে বুঝে গিয়েছি। একইভাবে আমরা বিক্রিয়াগুলো কিভাবে ঘটে থাকে সেটাও আমরা দেখে ফেলেছি। এইভাবেই হচ্ছে আমরা প্রত্যেকটা টপিক আলোচনা করব। প্রত্যেকটা টপিকে যত বিক্রিয়া আছে আমি চেষ্টা করব যে বিক্রিয়াগুলো সামনে আসবে প্রত্যেকটা বিক্রিয়া তোমাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য, যাতে বিক্রিয়াগুলো ঘটাইতে তোমাদের অসুবিধা না হয়। আমরা তাহলে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন বুঝে গিয়েছি। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে রাসায়নিক বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয় মেইনলি সেটাই আলোচনা করা আছে তোমাদের বইয়ে। বইটা খুললে তোমরা দেখতে পাবা। প্রথমেই আলোচনা করা আছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে কয় ভাগে ভাগ করা হয়েছে। এরপরে বিক্রিয়ার তাপের উপর ভিত্তি করে, তাপ শোষণ হবে না তাপ উৎপন্ন হবে, এর উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একইভাবে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর হবে নাকি স্থানান্তর হবে না, সে তার উপর ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। আমাদের আজকের মেইন যে টপিক সেটা হচ্ছে রেডক্স, নন রেডক্স, সেটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আমরা এখানে প্রথমে যে দুই ধরনের বিক্রিয়া বললাম, একটা হচ্ছে দিকের উপর ভিত্তি করে আর একটা হচ্ছে তাপের উপর ভিত্তি করে। এই জিনিসটা আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগের ছকটা যদি একটু লিখে নেই তাহলে সুবিধা হয়। এরপরে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক আলোচনা করব। আমরা রাসায়নিক বিক্রিয়ার
শ্রেণী বিভাগটা এখানে লিখে রেখেছি। বিক্রিয়াকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দিক অনুসারে একমুখী এবং উভমুখী বিক্রিয়া, আর হচ্ছে তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া আর একটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এবং বিক্রিয়াকে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জারণ বিজারণ আর একটা হচ্ছে জারণ বিজারণ নয়, এই টাইপের বিক্রিয়া। আমাদের এখানে আমরা দিক অনুসারে যে বিক্রিয়া 2 প্রকার সেটাও সংজ্ঞা লিখে নিয়েছি। একমুখী এবং উভমুখী বিক্রিয়া কাকে বলা হয় উদাহরণ সহ। একই সাথে আমরা তাপ উৎপাদী বিক্রিয়াটাও এখানে দেখে থাকবো। তারপরে আমরা জারণ সংখ্যা নির্ণয়ের পরে এই যে রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া এবং নন রেডক্স জারণ বিজারণ নয়, এই দুইটা বিক্রিয়া আমরা হচ্ছে পরবর্তীতে আলোচনা করব। এই রেডক্স এবং হচ্ছে নন রেডক্স এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাই হচ্ছে আমাদের মেইনলি বুঝতে হবে ভালোভাবে। আর এই একমুখী উপমুখী তাপ উৎপাদী তাপ হারি বিক্রিয়াটা আমরা এখানে একটু দেখে নিব। আমাদের দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়াটা কি? একমুখী বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া শুধুমাত্র সম্মুখ দিকে অগ্রসর হয় তাকে একমুখী বিক্রিয়া বলা হয়। যেমন কার্বন আর হচ্ছে অক্সিজেন, কার্বন আর অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এটা কার্বন ডাইঅক্সাইডটা শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারবে না। এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর উভমুখী বিক্রিয়া কি? যে বিক্রিয়া একই সাথে সম্মুখ এবং পশ্চাৎ দিকে অগ্রসর হয় তাকে উভমুখী বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হবে এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হইতে পারবে। হ্যাঁ, হাইড্রোজেন এবং আয়োডিন যুক্ত হয়ে হাইড্রো আয়োডাইড গ্যাস উৎপন্ন করে। এটাকে যখন জলীয় দ্রবণে যোগ করা হয় তখন এটা অ্যাসিড, হাইড্রো আয়োডাইডটা অ্যাসিড হিসেবে কাজ করে। একই সাথে এটাকে যখন আমি আবার হাইড্রো আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করতে চাবো তখন এটা হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করা যাবে। একমুখী বিক্রিয়াতে দেখো এখানে কার্বন আর অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে। এটা যেহেতু এটা গ্যাসীয় পদার্থ, এটাকে যদি আমি একটা খোলা পাত্রে বিক্রিয়াটা ঘটাই তখন এটা গ্যাস হওয়ার কারণে এটা উড়ে যাবে। উড়ে যাওয়ার ফলে এটাকে আর বিক্রিয়কে পরিণত করা সম্ভব হবে না। এই জন্য এটা শুধুমাত্র একমুখী বিক্রিয়া। কিন্তু উভমুখী বিক্রিয়াতে হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়া করে হাইড্রো আয়োডাইড উৎপন্ন করবে এবং একই সাথে হাইড্রো আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন করা যাবে। এই জন্য এটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াকে এরকম টাইপের চিহ্ন দিয়ে অর্থাৎ সম্মুখ এবং পশ্চাৎমুখী চিহ্ন দিয়ে দেখানো হয়। আর একমুখী বিক্রিয়া শুধুমাত্র একটা তীর চিহ্ন দিয়ে একদিকে হচ্ছে ইন্ডিকেট করা হয়। এরপরে কোয়েশ্চেন আসে, একমুখী বিক্রিয়াকে কিভাবে উভমুখী করা হয় বা করা যায় ব্যাখ্যা করো। একমুখী বিক্রিয়াটা হচ্ছে শুধুমাত্র উৎপাদে পরিণত হবে। এবার যখন এটাকে তুমি বদ্ধ পাত্রে বিক্রিয়া ঘটাবা, অর্থাৎ বিক্রিয়াটাকে একটা আবদ্ধ পাত্রে ঘটাবা, তখন সেখানে গ্যাসীয় পদার্থ হওয়া সত্ত্বেও এই কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারবে না। ফলে এই কার্বন ডাইঅক্সাইড থেকে আবার কার্বন এবং অক্সিজেন উৎপন্ন করা সম্ভব হবে। ফলে এটা উভমুখী বিক্রিয়ার মতো কাজ করবে। এইভাবে হচ্ছে একমুখী এবং উভমুখী বিক্রিয়া মানে একমুখী বিক্রিয়াকে উভমুখী করা হয়। তাহলে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে 2 প্রকার একমুখী উভমুখী এটা আমরা বুঝে ফেলেছি। এরপরে আমরা যেটা দেখব, তাপের পরিবর্তন অনুসারে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপ হারি। তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলা হয়? যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, বিক্রিয়ার পরে উৎপাদে গিয়ে তাপ উৎপন্ন হবে অর্থাৎ উৎপাদটা গরম হয়ে যাবে, সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে বিক্রিয়া ঘটানোর জন্য বাহির থেকে এক্সট্রাভাবে তাপ দিতে হবে অর্থাৎ বিক্রিয়াটা তাপ শোষণ করে নেবে, সেই বিক্রিয়াটাকে বলা হয় তাপ হারি বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া। আমরা যদি একটু সংজ্ঞাটা লিখে নেই। আচ্ছা, আমরা এখানে তাপ উৎপাদী এবং তাপ হারি 2টা বিক্রিয়ার সংজ্ঞা উদাহরণ সহ লিখে নিয়েছি। আমরা একটু দেখি তাপ উৎপাদী বিক্রিয়া কি। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। এখানে কার্বন আর অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং সাথে এটা হচ্ছে তাপ উৎপন্ন করে 393 কিলো জুল তাপ উৎপন্ন করে থাকে। হ্যাঁ, তাহলে এই কার্বনকে আর অক্সিজেনকে যখন একত্র করা হয় তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং সাথে এটা হচ্ছে উৎপাদটা গরম হবে অর্থাৎ তাপ উৎপন্ন করবে, তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি তাপ উৎপাদে গিয়ে 393 কিলো জুল লেখা হয়েছে, এটা প্লাস অর্থাৎ তাপটা উৎপন্ন হয়েছে এটা বোঝায়। যখন তুমি এটাকে ডেল এইচ করে আলাদা করে লিখবা বা ডেল এইচ এর মানটা, তখন এটা মাইনাস 393 কিলো জুল অর্থাৎ ডেল এইচ এর মান মাইনাস, তার অর্থ হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর বিক্রিয়ার সাথে যদি তুমি তাপটাকে লিখতে চাও একইভাবে তখন এটা প্লাস দিয়ে উৎপাদে গিয়ে প্লাস হবে। তাহলে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় এবং যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপ হারি বিক্রিয়া বলা হয়। এখানে আমরা দেখতে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে এই যে উৎপাদটা গঠন করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মাইনাস 180 কিলো জুল অর্থাৎ এই বিক্রিয়ায় 180 কিলো জুল তাপ দিতে হয়, তাপ শোষণ করে সে 180 কিলো জুল তাপ শোষণ করে হচ্ছে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এই জন্য উৎপাদে গিয়ে তাপটা ঋণাত্মক লেখা হয়েছে, ঋণাত্মক চিহ্ন দিয়ে, মানে হচ্ছে তাপ শোষণ হয়।
আর এটাকে যখন আমি ডেল এইচ প্লাস দিয়ে লিখবো তখন এটা হচ্ছে 180 কিলোজুল প্লাস 180 কিলোজুল, অর্থাৎ প্লাস দ্বারা এখানে বোঝাচ্ছি যে তাপটা শোষিত হচ্ছে, তাপটা দেওয়া লাগতেছে, আর এখানে মাইনাস দ্বারা বোঝাচ্ছি ডেল এইচ এর মান তাপটা উৎপন্ন হচ্ছে। তাহলে ডেল এইচ এর মান যখন আলাদা করে ডেল এইচ এর মান লিখবা তখন সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেল এইচ এর মান যদি প্লাস হয় তখন সেটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। এবং তাপ হারি বিক্রিয়াটা সম্পূর্ণ, বা তাপ উৎপাদী বিক্রিয়া কি, তাপ হারি বিক্রিয়াটা কি আমরা বুঝে গেলাম। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব 3 নম্বরে যেটা আছে আমাদের ইলেকট্রন স্থানান্তরের উপরে ভিত্তি করে বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স, জারণ বিজারণ আর জারণ বিজারণ নয়, সেই জিনিসটা আমরা দেখব। তার আগে আমরা হচ্ছে এই যে আমরা এই টপিকগুলোতে রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়াটা দেখব, এই জিনিসটাতে এই মানে টপিকটা নিয়ে আলোচনা করা হবে। তার আগে আমরা দেখে নেই রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া বুঝতে হলে তোমাকে বুঝতে হবে জারণ সংখ্যা। আমরা তো যোজনী বুঝে গিয়েছি, যোজনী হচ্ছে যে কোনো পরমাণু একটার সাথে আরেকটা যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটা হচ্ছে যোজনী। আর জারণ সংখ্যাটা হচ্ছে একটা পরমাণু যোগে যুক্ত হইলে কয়টা ইলেকট্রন ত্যাগ করে অথবা কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে, সে যে আয়নে পরিণত হয়, কয়টা ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়নে পরিণত হইলো, কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে আয়নে পরিণত হইলো, এই সংখ্যাটাই হচ্ছে জারণ সংখ্যা। আমরা জারণ সংখ্যাটা একটু দেখব এবং জারণ সংখ্যাটা কীভাবে নির্ণয় করা হয় সেটাও আমরা একটু দেখে আসি, তারপরে আমরা রেডক্স নন রেডক্স বিক্রিয়াতে চলে যাব। আচ্ছা, আমরা জারণ সংখ্যা কাকে বলে সেটা একটু সংখ্যাটা লিখে নেই এবং জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করা হয় সেই জিনিসটা আমরা একটু দেখে আসি। আমরা এখানে জারণ সংখ্যা কাকে বলে সেটা লিখে নিয়েছি। কোনো যৌগের মধ্যে কোনো মৌলের আয়ন সংখ্যাকেই জারণ সংখ্যা বলা হয়। একদম মাথায় সেট করে নাও, কোনো মৌলের কোনো যৌগের মধ্যে কোনো মৌলের আয়ন সংখ্যাটাই হচ্ছে জারণ সংখ্যা। কোনো যৌগে কোনো মৌলের যে আয়ন সংখ্যা সেটাই হচ্ছে জারণ সংখ্যা, এই কথাটা মাথায় সেট করে নাও। এই আয়ন সংখ্যাটা কিভাবে হয়? আমরা জানি কোনো পদার্থ যখন যৌগ গঠন করে তখন হচ্ছে যারা ধাতু আছে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর যারা অধাতু তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধনাত্মক আয়নে পরিণত হয়, যারা অধাতু তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে ধনাত্মক আয়নে পরিণত হইল, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। আবার হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে সে হচ্ছে হাইড্রোজেন প্লাসে পরিণত হয়, হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1। আমরা যদি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +2, কারণ ক্যালসিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য সে হচ্ছে যখন যৌগ গঠন করে তখন দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে যৌগ গঠন করে। এবং কোনো কোনো পদার্থ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। আমরা যদি এখানে দেখি ক্যালসিয়াম অক্সাইড, এই যে ক্যালসিয়াম অক্সাইডটা গঠন হইলো, ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে দুইটা, সে হচ্ছে কি করে ওই দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। তার মানে সে দুইটা ইলেকট্রন ছেড়ে 2+ পরিণত হয়, তার জারণ সংখ্যা হচ্ছে +2। একইভাবে অক্সিজেন হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে অধাতু, তার সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, অষ্টক পূরণ করার জন্য সে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে -2তে পরিণত হয়। এই যে -2তে পরিণত হইল, এই -2টাই হইল তার জারণ সংখ্যা। অর্থাৎ কোনো মৌল বা যৌগের যে আয়ন সংখ্যা সেটা হচ্ছে জারণ সংখ্যা। আমরা এখানে জারণ সংখ্যা নির্ণয়ের পদ্ধতিতে কয়েকটা ইম্পর্টেন্ট পদ্ধতিগুলো আমরা লিখে রেখেছি। এই কয়টা পদ্ধতি হলে তুমি যে কোনো যৌগের জারণ সংখ্যা নির্ণয় করতে পারবা। এখানে আমরা প্রথমে লিখে রেখেছি গ্রুপ 1 এর মৌলসমূহ সাধারণত জারণ সংখ্যা +1 হয়, কারণ তারা হচ্ছে গ্রুপ 1 এর যে মৌলগুলো থাকে তারা নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তারা একটা করে ইলেকট্রন ত্যাগ করলে তাদের অষ্টক পূরণ হয়, ফলে তাদের জারণ সংখ্যা হচ্ছে +1। একইভাবে গ্রুপ 2 এর যারা আছে তারা হচ্ছে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করলে, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা হচ্ছে দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে তারা +2তে পরিণত হয়, তাদের জারণ সংখ্যা হচ্ছে +2। তাহলে জারণ সংখ্যা প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, যোজনী কখনো প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয় না। যোজনী মানে হচ্ছে ক্ষমতা, আর জারণ সংখ্যা হচ্ছে প্লাস মাইনাস দ্বারা প্রকাশ করব। আমরা দুইটা নিয়ম বুঝে গেলাম। এরপরে হ্যালাইড যে যৌগসমূহ আছে, হ্যালাইডগুলো হচ্ছে অধাতু সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, এই জন্য বলেছি হ্যালাইড যৌগে হ্যালোজেনের যে জারণ সংখ্যা হয় সেগুলো হচ্ছে সাধারণত -1 হয়ে থাকে, অর্থাৎ তারা একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে। একটা করে ইলেকট্রন গ্রহণ করলে তারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে ফেলে, ফলে তারা হচ্ছে একটা করে ইলেকট্রন গ্রহণ করে। আর একটা করে ইলেকট্রন গ্রহণ করার পরে তারা হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়। স্যার, ঋণাত্মক আয়নে পরিণত হওয়া মানে হচ্ছে ওই যে আয়নটা হয় সেটা হচ্ছে তাদের জারণ সংখ্যা, তাই জারণ সংখ্যা প্লাস মাইনাস হয়। আর মুক্ত যে যৌগগুলো আছে, অর্থাৎ এখানে লিখেছি মৌলের অণু বা পরমাণুর মোট যে জারণ সংখ্যা সেটা সবসময় 0 হয়। এখানে আমরা এই দুইটা নিয়ে একটু পরে কথা বলি। এখানে যদি আমরা হাইড্রোজেন সালফেটের কথা বলি, হাইড্রোজেন H2SO4 এর কথা বলি, হাইড্রোজেন সালফেট মানে এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফেট অ্যালটি, এইটার জারণ সংখ্যাটা হচ্ছে 0।
মানে টোটাল যে মৌলটা বা যৌগটা এটা টোটাল জারণ সংখ্যাটা শূন্য। কেন টোটাল জারণ সংখ্যাটা শূন্য? কারণ H2SO4 এ হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে সে একটা করে ইলেকট্রন ত্যাগ করে, হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1, সালফারের জারণ সংখ্যা হচ্ছে 2 4 6, সর্বোচ্চ 6 ব্যবহার করতে পারে, +2, আর অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2, অর্থাৎ দুইটা করে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে যৌগ গঠন করতে পারে, তাহলে তার হচ্ছে -2। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি এই যৌগটা কিভাবে গঠন করে আছে, এখানে অক্সিজেন 4টা -2 করে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, আর এখানে সালফার হচ্ছে 6, আর হচ্ছে হাইড্রোজেন 2টা 2 দিয়ে টোটাল 8, তাহলে -8, এখানে অক্সিজেনের হয় -8, সালফারের 6, হাইড্রোজেনের হচ্ছে 2টার জন্য 2, টোটাল -8 আর +6 2 টোটাল 8, অর্থাৎ প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে এই মৌলটা হচ্ছে যৌগ গঠন করেছে। এই জন্য টোটাল মানে মোট জারণ সংখ্যাটা হচ্ছে শূন্য। এই জন্য আমরা যে কোনো যৌগের মোট জারণ সংখ্যাটা শূন্য ধরে নেই। আমরা যদি আরেকটা যৌগ চিন্তা করি, HCl, এটা একটা যৌগ, এটার টোটাল জারণ সংখ্যাটা শূন্য। প্রত্যেকটা অণু বা প্রত্যেকটা যে পরমাণু আলাদা আলাদা, এদের জারণ সংখ্যা শূন্য নয়, মোট জারণ সংখ্যা শূন্য, এটা তোমাকে বুঝতে হবে। এখানে ক্লোরিন হচ্ছে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন -1 পরিণত হয়েছে, আর হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সে +1 পরিণত হয়েছে। হ্যাঁ, +1 পরিণত হয়েছে, তাহলে +1 -1 কাটাকাটি, তার মানে মোট জারণ সংখ্যা, টোটাল যে জারণ সংখ্যাটা আছে, টোটাল যে আয়নের সংখ্যাটা সেটা শূন্য, সেটা শূন্য বিধায় তারা হচ্ছে যৌগ গঠন করে বসে আছে, রাইট। এরপরে আমরা আরেকটা যদি দেখি, আমরা কি দেখতে পারি, H2O, এটারও টোটাল জারণ সংখ্যা শূন্য। কিভাবে স্যার? অক্সিজেন -2, সে হচ্ছে 2টা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করে, হাইড্রোজেন হচ্ছে +1, হাইড্রোজেন 2টা মিলে +2, আর অক্সিজেন হচ্ছে -2, এই -2 +2 কাটাকাটি মোট জারণ সংখ্যা শূন্য, অর্থাৎ যৌগের মোট জারণ সংখ্যা শূন্য। এইটা তুমি যদি বুঝে যাইতে পারো তাহলে তুমি যেই কোনো মৌলের জারণ সংখ্যাটা বের করতে পারবা। আমরা একটু পরে জারণ সংখ্যাগুলো বের করে দেখাবো, 5-6টা জারণ সংখ্যা মিনিমাম আমি বের করে দেখাবো। এরপরে আমরা এই যে ক্লোরিন, এটা জারণ সংখ্যা শূন্য বলেছি, এই হাইড্রোজেন, এটার জারণ সংখ্যা শূন্য বলেছি। এটা কেন শূন্য বলেছি? দেখো, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ, ক্লোরিনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ। এরা আয়নিক বন্ধনে যদি আবদ্ধ হতো তাহলে ইলেকট্রন গ্রহণ ত্যাগ করে আবদ্ধ হইতো। এরা সমযোজী বন্ধনে আবদ্ধ, তার মানে কেউ ইলেকট্রন ছাড়েও নাই, কেউ ইলেকট্রন ত্যাগও করে নাই, দুইজনে শেয়ার করেছে মানে তাদের কোনো আয়ন সংখ্যা তৈরি হয়নি। আর আমরা যেহেতু বলেছি কোনো যৌগের আয়ন সংখ্যাটাই হচ্ছে তাদের জারণ সংখ্যা, এখানে তারা কোনো আয়নে পরিণত হয়নি, এই জন্য তাদের মোট জারণ সংখ্যাটা আমরা শূন্য ধরে নিব। যখন আমরা এই জিনিসগুলো তোমার হচ্ছে রেডক্সে গিয়ে যখন কাজ করব তখন দেখতে পাবা যে এইটার কোনো জারণ সংখ্যা নেই, হাইড্রোজেনের কোনো জারণ সংখ্যাটা আপাতত নেই, কারণ সে হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন সে প্লাসে পরিণত হবে, তখন তার আয়ন সৃষ্টি হবে, তখন তার জারণ সংখ্যা হবে। এখন এ তো কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ করেনি, এ তো সমযোজী বন্ধনে আবদ্ধ, এই জারণ সংখ্যা শূন্য। ক্লোরিন সেম কথা। এভাবে যত হচ্ছে দ্বিযোজী মানে দ্বিপরমাণুক যে মৌলগুলো আছে তাদের জারণ সংখ্যাটা শূন্য হয়। হ্যাঁ, এই জারণ বিজারণের যে টপিকটা বুঝাইলাম বা জারণ সংখ্যাটার কথা বললাম, এই জারণ সংখ্যাটাই হচ্ছে আমাদের মেইনলি রেডক্সে কাজ করবে। রেডক্সে এই জারণ সংখ্যাটাই আমরা হচ্ছে নির্ণয় করব, বা জারণ সংখ্যাটার মাধ্যমে আমরা দেখব যে কয়টা ইলেকট্রনকে গ্রহণ করে বর্জন করে। আমরা জারণ বিজারণ সংখ্যাটা যখন জারণ বিজারণ বিক্রিয়াগুলো যখন দেখব তখন আমরা এটা নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবো। আপাতত আমরা এই যে টপিকগুলো বুঝে গিয়েছি, এখন আমরা যে কোনো মৌলের জারণ সংখ্যা বা যে কোনো যৌগের জারণ সংখ্যা আমরা বের করতে পারবো। আমরা কয়েকটা যৌগ এখানে লিখে নেই, তারপর প্রত্যেকটা জারণ সংখ্যা বের করে আমরা হচ্ছে দেখাই কিভাবে জারণ সংখ্যাটা তুমি নির্ণয় করতে পারো। এরপরে আমরা চলে যাব আমাদের ইম্পর্টেন্ট টপিক রেডক্স বিক্রিয়া। রেডক্সটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা এই অধ্যায়ের বস হয়ে যাব আমরা। চলো আমরা কিছু যৌগ লিখে নেই যাদের জারণ সংখ্যাটা আমরা এখন বের করব। আমরা এখানে কিছু যৌগ লিখে নিয়েছি, এই যৌগগুলোর মধ্যে আমরা এখানে জারণ সংখ্যাটা বের করব। তোমাকে যেটাই জারণ সংখ্যা বের করতে বলে তুমি সেটাই জারণ সংখ্যা বের করতে পারবা, ওটা নিয়ে টেনশন নেই। আমরা এখানে H2SO4 এর মধ্যে আমরা হচ্ছে সালফারের জারণ সংখ্যাটা বের করব। আমরা এখানে Cr2O7 এর মধ্যে ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা বের করব। এখানে Na2SO4 এর মধ্যে সালফারের জারণ সংখ্যাটা আমরা বের করব, এবং এখানে H3PO4 এর মধ্যে ফসফরাসের জারণ সংখ্যাটা আমরা বের করব, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে আমরা হচ্ছে ক্লোরিনের জারণ সংখ্যাটা বের করব। আমরা এখানে দেখব এদের জারণ সংখ্যাগুলো কত, তোমাকে যেটা বের করতে বলবে তুমি সেটা বের করবা। এখন আমরা প্রথমে বলেছি কোনো যৌগের মোট জারণ সংখ্যা শূন্য, কোনো মৌলের মোট জারণ সংখ্যা শূন্য। যখন তুমি জারণ সংখ্যা বের করবা, একদম সোজা জিনিস, তুমি যেটার জারণ সংখ্যা বের করবা সেটাকে x ধরে নিবা, যার জারণ সংখ্যাটা বের করতে বলবে তোমাকে সেটার x ধরে নিবা। এখন এখানে আমি যদি দেখি সালফারের জারণ সংখ্যাটা আমি বের করব, সালফারের জারণ সংখ্যাটাকে আমি x ধরে নিব, ঠিক আছে।
এরপর হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কত জানি? হাইড্রোজেন যারা প্রথম অবস্থায় আছে, প্রথম শ্রেণীর যৌগ, তাদের জারণ সংখ্যা +1। এই জিনিসগুলো তোমাদের বইয়ে একটা ছক আছে, কার জারণ সংখ্যা কত সেটা একটু সেখান থেকে দেখে নিবা। এরপরে যখন ক্লাসগুলো কন্টিনিউ করবা, বিক্রিয়াগুলো তুমি নিজে নিজে ঘটাবা, তখন তুমি বুঝে যাবা অটোমেটিক্যালি কার জারণ সংখ্যা কত। তাহলে হাইড্রোজেন জারণ সংখ্যা হচ্ছে +1 আর অক্সিজেন জারণ সংখ্যা -2। হাইড্রোজেন যেহেতু 2টা, হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে +2। অক্সিজেন যেহেতু 8টা, অক্সিজেন জারণ সংখ্যা হবে -8। কিভাবে আমরা একটু দেখি। আমরা সালফারের জারণ সংখ্যাটাকে x ধরে নিব, সেটা আমরা বের করব। হাইড্রোজেনের জারণ সংখ্যাটা হচ্ছে +1 এবং হাইড্রোজেন কয়টা আছে স্যার? হাইড্রোজেন আছে 2টা, অর্থাৎ 2টার জারণ সংখ্যা 2, এই জন্য 2 দ্বারা আমরা এটাকে গুণ করে দিব। এই তাহলে প্রথমে যেটা আছে সেটার জারণ সংখ্যা লিখলাম, এরপরে এটাকে 2 দ্বারা গুণ করে দিলাম। এরপরে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। আমরা বের করব, কারটা বের করব? সালফার x। সালফার কয়টা আছে? একটাই আছে, এই জন্য আর কোনো সংখ্যার সাথে গুণ হবে না, যোগ। এরপর আমরা লিখবো হচ্ছে অক্সিজেনটা। অক্সিজেনের হচ্ছে কত করে? একটার হচ্ছে -2 ইন্টু আছে হচ্ছে 4টা অক্সিজেন, 4টার জন্য হবে 4 দ্বারা গুণ। আর এই টোটাল যৌগটার জারণ সংখ্যা আমরা বলেছিলাম 0, এই জারণ সংখ্যাটা হবে 0। এবার তুমি ক্যালকুলেশন করলে এটা কত আসবে? +1 2 গুণ করলে 2 প্লাস x এর x প্লাসে মাইনাসে মাইনাস, 4 2 8 0। এই -8 থেকে +2 কাটাকাটি গিয়ে থাকবে -6, -6 ওই পাশে গিয়ে হবে x +6। অর্থাৎ আমাদের যে সালফার এই যৌগে, সেই সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6। জারণ সংখ্যা প্লাস মাইনাস হয়, অর্থাৎ তুমি যখনই জারণ সংখ্যা বের করবা প্লাস মাইনাস চিহ্ন দিয়ে তোমাকে লিখতে হবে। প্লাসটা চিহ্ন না দিলেও চলবে, কিন্তু মাইনাস চিহ্ন তো তুমি দিতেই হবে। সেক্ষেত্রে যোগ বিয়োগ করার পরে যেটা আসবে সেটা প্লাস মাইনাস দিয়ে প্রকাশ করতে হবে। জারণ সংখ্যা +6। এরপরে আমরা পরবর্তী যৌগটার ক্ষেত্রে যদি দেখি, আমরা ক্রোমিয়ামেরটা বের করব। তাহলে ক্রোমিয়ামেরটাকে আমরা x ধরে নিব। x, ক্রোমিয়াম কয়টা আছে স্যার? 2টা, তাহলে 2x প্লাস অক্সিজেনের হচ্ছে -2 আছে 7টা, 7 2 14। এবার আমি এটাকে যদি ক্যালকুলেশন করি, 2x - 14, এই -14 এই পাশে কি হবে? প্লাস, তাহলে 2x + 14। এটাকে যদি আমি এই 2টা গুণাকার আছে এই পাশে গিয়ে ভাগাকার পাঠাই, তাহলে x হবে 14/2, 7 2 14 +7। অর্থাৎ ক্রোমিয়ামের যে জারণ সংখ্যা সেটা হচ্ছে +7। ক্রোমিয়ামের জারণ সংখ্যাটা হচ্ছে এখানে +7 হবে। এরপর আমি যদি Na2SO4 সোডিয়াম সালফেটটা আমি বের করতে চাই, তখন সেম আমার হচ্ছে ক্যালকুলেশন। কিভাবে? আমি সালফারের বের করব। সালফারটা x ধরে নিব। সোডিয়ামের হচ্ছে +1, তাহলে +1 × 2 প্লাস সালফারটা বের করব, যারটা বের করব তারটা আমি x ধরে নিব। x, সালফার আছে কয়টা? একটা, এজন্য একটা x প্লাস অক্সিজেন আছে কত? 4টা, -2 4 2 8 একসাথে বসাই দিলাম -8। ক্যালকুলেশন করলে এটা এই পাশে গিয়ে -8 2 কাটাকাটি যাবে, x +6। অর্থাৎ -8 +2 কাটাকাটি গিয়ে -6 থাকবে, -6 এই পাশে গিয়ে +6। অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা হবে +6। এরপরে আমরা যদি H3PO4 এর মধ্যে আসি, আমরা হাইড্রোজেনের জারণ সংখ্যা জানি +1 ইন্টু হাইড্রোজেন আছে এবার 3টা, 3 দ্বারা গুণ করে দিব, প্লাস ফসফরাসটা বের করব, যারটা বের করব তারটা x ধরে নিব। x প্লাস ফসফরাস আছে একটা, এই জন্য একটা x। অক্সিজেন হচ্ছে 4 2 -8, -8 0, কারণ টোটাল মৌলের জারণ সংখ্যাটা হচ্ছে 0। এরপরে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে কি হবে? +3 -8 কাটাকাটি গিয়ে -5 থাকবে, -5 এর পাশে গিয়ে +5 হবে, তাহলে x +5। অর্থাৎ এই যে H3PO4 এই যৌগে ফসফরাসের জারণ সংখ্যা ব্যবহার করছে +5। তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা যৌগ জারণ সংখ্যা বের করে ব্যবহার করে টোটাল যে যৌগটা হয়েছে সেটা জারণ সংখ্যার 0। এই ক্ষেত্রে আমাকে যদি হাইড্রোজেনটা বের করতে বলতো, অবশ্যই আমি হাইড্রোজেনটা বের করতে পারতাম। ফসফরাসে +5, হাইড্রোজেন হচ্ছে কত? অক্সিজেন কত? -8, সরি -2, -8 দ্বারা গুণ করে -2, 4টার জন্য -8, আর ফসফরাস 5 +5 +5 -8 কাটাকাটি গিয়ে -3 থাকবে, সেই -3 এই পাশে গিয়ে হবে +3, অর্থাৎ হাইড্রোজেনটা হবে +3। আমরা এইভাবে হচ্ছে হাইড্রোজেনটা বের করতে পারবো। অর্থাৎ যেইটারই বলুক, যেই যৌগের বলুক, যেই যৌগের ভিতরে যার জারণ সংখ্যা বের করতে বলবে, তুমি সেটাকে x ধরে নিবা। x ধরে হচ্ছে ক্যালকুলেশন করলে তুমি জারণ সংখ্যা পেয়ে যাবা। এরপর আমরা যদি HCl এর মধ্যে দেখি, আমরা ক্লোরিনটা বের করব। তাহলে হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিনটা হচ্ছে x, তাহলে এটা +1 এর পাশে গিয়ে
এক্স ইকুয়ালস টু -1, অর্থাৎ ক্লোরিনের হচ্ছে -1, ক্লোরিনের -1। তাহলে যার জারণ সংখ্যা আমাদের বের করতে বলবে, তার জারণ সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিয়ে বাকি এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করে আমরা যে কোনো যৌগের এখন জারণ সংখ্যা বের করতে পারবো ইনশাআল্লাহ। জারণ সংখ্যা নিয়ে আর আশা করি আমাদের কোনো ঝামেলা হবে না, হ্যাঁ হবে না। জারণ সংখ্যা বের করে আমরা শিখে ফেলেছি। আমরা আরেকটা যৌগ যদি দেখি, এই যৌগটা আমরা জারণ সংখ্যা দেখব। আমরা এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যাটা বের করব। তাহলে হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1, নাইট্রোজেনটা হচ্ছে x -3 × 6, হাইড্রোজেন অক্সিজেন হচ্ছে 6, টোটাল জারণ সংখ্যা 0। এটাকে ক্যালকুলেশন করলে -x থেকে +1 কাটাকাটি গিয়ে x +5, এই হচ্ছে আমার নাইট্রোজেনের জারণ সংখ্যা +5। তাহলে জারণ সংখ্যা প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করা হয়, যোজনী হচ্ছে প্লাস মাইনাস ছাড়া, অর্থাৎ যোজনীটা হচ্ছে ক্ষমতা ইন্ডিকেট করে। আমরা জারণ সংখ্যা নির্ণয় করা শিখে গিয়েছি, জারণ সংখ্যা কি সেটা বুঝে গিয়েছি, জারণ সংখ্যা কিভাবে আসে সেটা বুঝে গিয়েছি। এইবার আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত টপিক জারণ বিজারণ বিক্রিয়া, অর্থাৎ রেডক্স বিক্রিয়াতে চলে যাব। আমরা রেডক্স বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা দেখব। রেডক্স বিক্রিয়া হচ্ছে জারণ বিজারণ, জারণ কি বিজারণ কি সেটা আমরা দেখব। এবং জারণ বিজারণ বিক্রিয়া একটা যুগপৎ ক্রিয়া বা একই সাথে এটা ঘটে থাকে সেটা ব্যাখ্যা করো, সেই জিনিসটা আমরা দেখব। এবং সেখানে আমাদের প্রতিটা রদে রদে হচ্ছে জারণ সংখ্যাগুলো জানা থাকতে হবে, জারণ সংখ্যাগুলো দিয়ে আমাদের কাজ করা লাগবে। তাহলে জারণ সংখ্যা নিয়ে তুমি যত টিউটোরিয়ালে পাবা বা যত জায়গায় তুমি ক্লাস করবা, তুমি দেখবা তোমাকে মানে ধরে ধরে অনেক কিছু শেখানো হয়। মানে জারণ সংখ্যা কীভাবে আসে, জারণ সংখ্যা কি, জারণ কখন হবে, বিজারণ কখন হবে, জারক পদার্থ কারা, বিজারক পদার্থ কারা, কারা জারিত হয়, কারা বিজারিত হয়, অনেক কিছু। কিন্তু আমি চেষ্টা করব একটু ডিফারেন্স স্টাইলে, মানে একদম সহজে তুমি জারণ বিজারণ সংখ্যাটা যাতে ঘটাইতে পারো, মানে সহজে ঘটাবা। একটা বিক্রিয়া দিবে, তুমি জারণ বিজারণ সংখ্যা ঘটাবা, অত কিছু মাথায় আনতে হবে না যে কে বিজারিত হবে, কে জারিত হবে, কে শুধু কার জারণ ঘটেছে কার বিজারণ ঘটেছে, শুধু এই জিনিসটা তুমি জানলেই জারণ বিজারণ বিক্রিয়াটা তুমি ঘটাইতে পারবা। চলো আমরা রেডক্স বিক্রিয়াটা একটু দেখে আসি। আমরা যদি একটু সংজ্ঞাটা আগে লিখে নেই, এখানে জারণ বিজারণের সংজ্ঞাটা লিখে রেখেছি। জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলা হয়? যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে, যে বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তর ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। ব্যাস, যে বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান হয়, যে বিক্রিয়ায় একজন ইলেকট্রন দেয়, একজন ইলেকট্রন নেয়, একজন ইলেকট্রন ছাড়ে, একজন গ্রহণ করে, একজন ছাড়ে আরেকজন গ্রহণ করে, একজন গ্রহণ করে আরেকজন ছাড়ে, তাকেই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া। তুমি যখনই বিক্রিয়া দেখবা তখনই তুমি বুঝে যাবা জারণ বিজারণ বিক্রিয়া কি। যখনই দেখবা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে বিক্রিয়া ঘটেছে, অর্থাৎ ইলেকট্রনের পরিবর্তন হয়েছে, তুমি দেখবা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে কিনা, উৎপাদে বিক্রিয়ায় ইলেকট্রনের পরিবর্তন হয়েছে কিনা, হয়েছে মানে জারণ বিজারণ বিক্রিয়া। এবার আমরা দেখব জারণ বিজারণ কাকে বলে। আসলে জারণ আর বিজারণ এই দুইটা শব্দ কি, জারণ কি বিজারণ কি, এই দুইটা জিনিস আমরা বুঝলে আমরা জারণ বিজারণ বিক্রিয়া ঘটাইতে পারবো বা বিক্রিয়া বুঝতে পারবো। আমরা এখানে রেডক্স মানে হচ্ছে জারণ বিজারণ। রেডক্সের রিডাকশন থেকে এসেছে বিজারণ, আর অক্সিডেশন থেকে আসছে জারণ। এখন আমরা দেখব জারণ কি বিজারণ কি। সোজা কথা দুইটা জিনিস মাথায় রাখবা, শেষ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। জারণ মানে ছাড়ন, জারণ ছাড়ন, বিজারণ গ্রহণ। ব্যাস, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। যার জারণ ঘটবে সেই ইলেকট্রন ছেড়ে দিবে, অর্থাৎ যে ইলেকট্রন ছেড়ে দিবে সে তার হচ্ছে জারণ ঘটবে। যে ইলেকট্রন গ্রহণ করবে তার হচ্ছে বিজারণ ঘটবে। যে ইলেকট্রন ছেড়ে দিবে তার জারণ, যে ইলেকট্রন গ্রহণ করবে তার বিজারণ। এই দুইটা জিনিস মাথায় ঢোকাও। যে ইলেকট্রন ছেড়ে দিবে তার হচ্ছে জারণ ঘটবে, যে ইলেকট্রন গ্রহণ করবে তার বিজারণ ঘটবে। হ্যাঁ, ইলেকট্রন কখন ছাড়বে কখন গ্রহণ করবে, কে ছাড়ে কে গ্রহণ করে। আমরা একটু যদি দেখি, সোডিয়াম হচ্ছে যখন যৌগ গঠন করে তখন সোডিয়াম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ, অর্থাৎ ধাতু প্রথম সারির যে ধাতুগুলো আছে তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে। সোডিয়াম একটা ইলেকট্রন কি করেছে, ত্যাগ করেছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে তার একটা ইলেকট্রন কমে গিয়েছে, তার ধনাত্মক বেড়ে গিয়েছে, অর্থাৎ সোডিয়াম প্লাসে পরিণত হবে। এই যে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাসে পরিণত হইলো, তার ইলেকট্রন সেই ইলেকট্রন ছাড়লো না গ্রহণ করলো, ছাড়লো, তাহলে তার কি জারণ ঘটলো না বিজারণ ঘটলো, জারণ ঘটলো। তাহলে জারণ মানে ছাড়ন, যে ইলেকট্রন ছাড়বে তার হচ্ছে জারণ ঘটবে, আর যার জারণ ঘটে তাকে বিজারক পদার্থ বলা হয়। শেষ, মানে কোয়েশ্চেন আসে বিজারক পদার্থ কাকে বলে, যার জারণ ঘটে তার সে হচ্ছে বিজারক পদার্থ, যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক পদার্থ।
তাহলে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম প্লাসে পরিণত হলো। ক্লোরিনটা কি করে? ক্লোরিন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করা মানে হচ্ছে তার ইলেকট্রন সংখ্যাটা বেড়ে যায়, ঋণাত্মক চার্জটা বেড়ে যায়, ফলে সে হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করে সে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, অর্থাৎ সে এই জায়গাতে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন যেহেতু গ্রহণ করেছে তার মানে তার হচ্ছে বিজারণ ঘটেছে। আমি আগেই বলেছি জারণ মানে ছাড়ন, বিজারণ মানে হচ্ছে গ্রহণ, সোজা কথা। তাহলে ইলেকট্রন হচ্ছে ক্লোরিন গ্রহণ করেছে, ক্লোরিনের বিজারণ ঘটেছে। আর সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়ামের জারণ ঘটেছে। এই দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, জারণ মানে ছাড়ন, বিজারণ মানে গ্রহণ। বিক্রিয়াতে গিয়ে দেখবা যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার জারণ ঘটেছে, যে ইলেকট্রন গ্রহণ করেছে তার বিজারণ ঘটেছে। হ্যাঁ, আর হচ্ছে আমাদের যেটা বুঝতে হবে, যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক পদার্থ, যার বিজারণ ঘটে সে হচ্ছে জারক পদার্থ। তাহলে যে ইলেকট্রন ছাড়ে, যার জারণ ঘটে সে হচ্ছে বিজারক পদার্থ, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারক পদার্থ। শেষ। এরপরে আমরা আগে বলেছি আমরা হচ্ছে মেন বইয়ের আঙ্গিকে মূলত টপিকগুলো আলোচনা করব। মেন বইয়ের আঙ্গিকের টপিকগুলো আলোচনা করতে গেলে আমরা দেখে থাকি জারণ বিজারণ বিক্রিয়াকে মেইনলি 4 ভাগে ভাগ করে। কয় ভাগে ভাগ করে? 4 ভাগে। সাধারণত 5 ভাগেই হয়, আমরা 4 ভাগেরটা বই আলোচনা করা আছে। আমরা 5টা ভাগে যে ভাগ করা হয় জারণ বিজারণ বিক্রিয়াকে সেটা আমরা দেখব, এবং প্রত্যেকটা বিক্রিয়া কেন জারণ বিজারণ বিক্রিয়া সেই জিনিসগুলো আমরা একটু দেখব। আমরা মেন বইয়ের আঙ্গিকে একটা একটা করে টপিক আমরা দেখব এবং সংজ্ঞাগুলো দেখব, এবং সেই সাথে সেগুলো কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া সেই জিনিসটা আমরা দেখব, সেখানে কিভাবে জারণ বিজারণ ঘটে থাকে। তাহলে জারণ বিজারণে আমাদের আর সমস্যা হবে না। চলো আমরা জারণ বিজারণ কয় প্রকার সেটা একটু লিখে নেই। আমরা এখানে সংযোজন বিক্রিয়াটা লিখে নিয়েছি। সংযোজন, তারপর হচ্ছে বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই 4 ধরনের জারণ বিজারণ বিক্রিয়া ঘটে থাকে। আমরা প্রত্যেকটা সংজ্ঞা এবং প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে হয়, প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে জারণ বিজারণ সব বিস্তারিত দেখব। আমরা প্রথমে যেটা লিখে নিয়েছি সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় একাধিক পদার্থ মিলে একটি মাত্র উৎপাদে পরিণত হবে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া, অর্থাৎ 2টা বা 3টা বা একাধিক পদার্থ মিলে একটা উৎপাদ পরিণত হবে তাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। ব্যাস, বুঝে গিয়েছি। এবার আমরা দেখব সংযোজন বিক্রিয়া কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া হয়। আমরা এখানে সংযোজন বিক্রিয়াটা আগে একটু বিক্রিয়াটা ঘটানো শিখবো। আমরা আগেই বলেছি বিক্রিয়াগুলো কিভাবে ঘটে থাকে সেই জিনিসগুলো আমরা দেখব, এবং সেটা সমতা করা শিখবো, এবং সেটা থেকে কিভাবে জারণ বিজারণ বের করা হয় বা জারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ফেরাস ক্লোরাইড থেকে ফেরাস ক্লোরাইড আর হচ্ছে ক্লোরিন যুক্ত হয়ে তারা হচ্ছে বিক্রিয়া করবে। বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হবে? বিক্রিয়া করে এখানে হচ্ছে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হবে, FeCl3, ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখানে কিভাবে? এখানে আয়রনের যোজনী ছিল 2 আর ক্লোরিন একটা -1, মানে যোজনী হচ্ছে 1, 2টা ক্লোরিন 2টা আয়রনের সাথে যুক্ত হয়ে ফেরাস ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এবং এখানে ক্লোরিনটা হচ্ছে পরবর্তীতে সংযোগ হয়ে ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এবার এখানে আয়রন তাহলে তার যোজনী বা ক্ষমতা ব্যবহার করছে কত? 3, আর ক্লোরিন হচ্ছে 3টা আসছে এই জন্য তার সাথে। হ্যাঁ, এখানে আয়রনের আমরা জানি যোজনী 2, 3 হয়, 2, 3, সে এখানে হচ্ছে 2 ছিল, এখন আরেকটা ক্লোরিনকে তার জায়গা দিতে গিয়ে সে এবার ক্ষমতা ব্যবহার করেছে 3। আচ্ছা, এবার আমরা দেখব এটা কিভাবে সংযোজন। এই যে একাধিক পদার্থ যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদে পরিণত হয়েছে, সংযোজন বিক্রিয়া। এবার আমরা দেখব এটা কিভাবে জারণ বিজারণ। আমরা বলেছিলাম যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে জারণ, যে ইলেকট্রন বর্জন করে সেটা হচ্ছে বিজারণ। এখন আগে আমরা দেখতে হবে এটা কি জারণ বিজারণ কিনা, এটা ইলেকট্রন স্থানান্তর হয়েছে কিনা। দেখো, এখানে আয়রনের জারণ সংখ্যা ছিল কত স্যার? +2 একটা। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হয়েছে কত? -1। তাহলে 2টা ক্লোরিনের -1 করে ছিল। আচ্ছা, এখানে আমরা তার আগে একটু সমতাটা একটু দেখে নেই, সমতাটা হচ্ছে ঠিক আছে কিনা। এখানে ক্লোরিন আছে কয়টা? 2টা, 4টা, আর এখানে ক্লোরিন আছে 3টা। তাহলে এখানে ক্লোরিন আছে 4টা, এখানে আছে 3টা, আমাকে সমতা করতে হবে। তাহলে আমি যদি এখানে 2 দেই তাহলে হইল 6টা, এখানে আছে 4টা, আর এখানে যদি আমি 2 দেই তাহলে আমার ক্লোরিন হইল কয়টা? 6টা। আচ্ছা, এখানে সরি, এখানে আমার আর একটু দেখতে হবে, আয়রন তো হচ্ছে আমার চেঞ্জ নেই। আচ্ছা, এখানে 2 দেই, এখানে 2 দিলে ক্লোরিন হচ্ছে 4টা, আয়রন হচ্ছে 2টা। তাহলে ক্লোরিন 2টা, 4টা, আয়রন হচ্ছে 2টা, আর এখানে আয়রন হচ্ছে 1টা। তাহলে এখানে যদি আমি 2 দেই তখন কি হবে? আয়রন 2টা, ক্লোরিন হচ্ছে 3 × 2 = 6টা, ক্লোরিন হচ্ছে এখানে, এটাতে আমাকে দিতে হবে না। এখানে হচ্ছে ক্লোরিন 2টা, এখানে হচ্ছে 2 × 2 = 4, 6টা, আর এখানে হচ্ছে 3 × 2 = 6, আর এখানে আয়রন আছে 2টা, আয়রন এখানে 2টা। সমতা হয়ে গেছে, সমতা হয়ে গেছে। এবার আমরা দেখব জারণ বিজারণ ঘটেছে কিনা। আয়রন ছিল +2, ক্লোরিন হচ্ছে -1, আর আমরা বলেছিলাম কোনো মৌল বা যৌগের মোট জারণ সংখ্যাটা 0 হয়।
তাহলে এটা টোটাল জারণ সংখ্যাটা শূন্য, কারণ এখানে +2, এই ক্লোরিন দুইটা -2 দিয়ে শূন্য হয়েছে। আবার এইটারও জারণ সংখ্যাটা কত? শূন্য। এটা কোনো জারণ সংখ্যা হয় না, এটা তো সমযোজী যৌগ, এরা হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠন করেছে, এদের কেউ ইলেকট্রন স্থানান্তর করে না। এখানে ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে হচ্ছে যৌগটা গঠন করেছে, এখানে কোনো ইলেকট্রন স্থানান্তর ঘটে না, এটা জারণ সংখ্যাটা হচ্ছে শূন্য। হ্যাঁ, এই জারণ সংখ্যাটা হচ্ছে আমার শূন্য। এরপরে এই পাশে কি কি ঘটেছে, এখানে আয়রন ছিল +2, এবার সে 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, তার মানে তার এবার জারণ সংখ্যা হয়েছে +3, তার মানে এই আয়রনের জারণ সংখ্যা হচ্ছে +3, আর ক্লোরিনের -1ই ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা বুঝলাম। এবার আমরা দেখব ইলেকট্রন স্থানান্তর হয়েছে কিনা। আমরা যদি একটু হিসাবে আসি, এখানে ক্লোরিন ছিল 4টা -1, 2টা আর 2টা, 4টা ছিল -1, হ্যাঁ -1, আর 2টা ছিল শূন্য। আর এখানে আয়রন একটা, আয়রন দুইটা ছিল +2, এখানে আয়রন দুইটারই +3 হয়ে গেছে। তাহলে আয়রন +2 থেকে +3 হয়েছে, দুইটারই চেঞ্জ হয়েছে। তাহলে +2 থেকে যেহেতু +3 হয়েছে, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়েছে, ইলেকট্রন স্থানান্তর ঘটেছে, +2 থেকে +3 হয়েছে। তার মানে সে ইলেকট্রন গ্রহণ করেছে না বর্জন করেছে? অবশ্যই সে হচ্ছে ইলেকট্রন বর্জন করেছে, কারণ প্লাস বেড়ে যাবে কখন? যখন ঋণাত্মক চলে যাবে। তাহলে সে +2 ছিল, আরেকটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, এবার তার আরেকটা প্লাস ধনাত্মক বেড়ে যাবে, তাহলে সে এখানে আয়রন হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, আয়রনের জারণ ঘটেছে। আয়রনে কি ঘটেছে? জারণ। কয়টা আয়রনের জারণ ঘটেছে? দুইটাই +2 ছিল, দুইটাই +3 হয়েছে, দুইটারই জারণ সংখ্যা ঘটেছে, দুইটারই জারণ ঘটেছে, দুইটাই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করেছে। আচ্ছা, এবার আমরা ক্লোরিনের দিকে যাই। এখানে ক্লোরিন 4টা -1 ছিল, ওকে, ভালো কথা, 4টাই -1। এখানে ক্লোরিন 6টারই -1 আমরা দেখতে পাচ্ছি। এখানে 3 × 6, 6টারই -1, কিন্তু দুইটা ছিল শূন্য, আর এই পাশে যে 6টা -1, 4টা ঠিক আছে, কিন্তু বাকি যে দুইটা, এই দুইটা কি কোনো পরিবর্তন হয়েছে? মানে এই দুইটা তো পরিবর্তন হয়েছে, 4টার কোনো পরিবর্তন হয় নাই। 4টা নিয়ে আমার কাজ নাই, যেগুলোর ইলেকট্রন পরিবর্তন হবে না তাদের মানে আমার ইলেকট্রন নিয়ে কোনো কাজ নেই, তাদের নিয়ে কোনো জারণ বিজারণ নাই। যাদের পরিবর্তন হবে তাদের নিয়ে কাজ, যেই কয়জনের পরিবর্তন হবে তাদের নিয়ে কাজ। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ক্লোরিন শূন্য ছিল দুইটা, এখানে গিয়ে 6টাই -1 হয়েছে, তার মানে দুইটার পরিবর্তন হয়ে গেছে, এই দুইটা পরিবর্তন হয়েছে। এখন শূন্য থেকে -1 হয়েছে, ছিল শূন্য, -1 হয়েছে, তার মানে মাইনাস বেড়ে গিয়েছে। মাইনাস বেড়ে যাওয়ার অর্থ কি? ইলেকট্রন গ্রহণ করেছে না বর্জন করেছে? গ্রহণ করেছে, ঋণাত্মকটা তার কাছে এসেছে, ফলে তার ঋণাত্মক চিহ্নটা বেড়ে গিয়েছে। তার মানে যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে বিজারণ। আশা করি বুঝে গিয়েছে এই পর্যন্ত। তাহলে এখানে আয়রনের জারণ ঘটেছে, ক্লোরিনের বিজারণ ঘটেছে। এবার আমরা দেখব জারণ অর্ধক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া। জারণ অর্ধক্রিয়াটা যদি আমরা দেখি, জারণ অর্ধ, Fe2+ ছিল, সে ইলেকট্রন গ্রহণ করেছে না বর্জন করেছে? ইলেকট্রন হচ্ছে বর্জন করেছে, বর্জন করেছে। তার মানে এই পাশে যদি তুমি লেখো তখন সেটা এই পাশে বর্জন করেছে, তার মানে ঋণাত্মক দিয়ে লিখবা, আর এই পাশে যদি লেখো তখন সেটাকে ধনাত্মক, মানে এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস হয়ে যাবে। মানে একটা আয়রন 2+ থেকে পরিণত হয়েছে কি? আয়রন 3+ পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ না বর্জন? গ্রহণ করেছে, বর্জন করেছে। তার মানে এখানে যদি হয় মাইনাস, এ পাশে এসে সেটা প্লাস আকারে বসে যাবে, ব্যাস। একটা আয়রন 2+, একটা 3+ হয়েছে, তার মানে একটা ইলেকট্রন সে গ্রহণ করেছে, সরি, একটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, একটা ইলেকট্রন। এখন আয়রন পরিবর্তন হয়েছে কয়টা? দুইটা। আয়রন 2+, অর্থাৎ দুইটাই 2+ ছিল, দুইটাই হচ্ছে 3+ হয়েছে, তার মানে আয়রনের পরিবর্তন হয়েছে দুইটা, দুইটার এর সাথে 2 গুণ, তার মানে দুইটা আয়রন হচ্ছে দুইটা ইলেকট্রন কি করেছে? ত্যাগ করেছে। এই হচ্ছে আয়রনের জারণ অর্ধক্রিয়া, অর্ধক্রিয়া। এবার বিজারণ অর্ধক্রিয়াটা আমরা দেখব। ক্লোরিনের পরিবর্তন হয়েছে কিন্তু দুইটা, 4টা নিয়ে আমার কোনো কাজ নাই। যে 4টার কোনো পরিবর্তন হয় নাই তাদের নিয়ে আমার কোনো কাজ নাই। 4টা -1 ছিল, -1 আছে 4টা, আমার পরিবর্তন হয়েছে দুইটা, আমি দুইটা নিয়ে কাজ করব। ক্লোরিন ছিল 0, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে না বর্জন করেছে? অবশ্যই গ্রহণ করেছে। গ্রহণ করা মানে এই পাশে যদি প্লাস লেখো, এই পাশে গিয়ে কী হবে? মাইনাস। তার মানে ক্লোরিন হচ্ছে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, ইলেকট্রন গ্রহণ করেছে। একটা ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে। এবার পরিবর্তন হয়েছে কয়টা? দুইটা ক্লোরিন 0 ছিল, দুইটাই -1 হয়েছে,
তার মানে দুইটা ক্লোরিন দুইটা দুইটা ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে। তার মানে এটা -2 মাইনাস। তাহলে এই যে দুইটা ইলেকট্রন একই সাথে হচ্ছে আয়রন ছেড়ে দিয়েছে, একই সাথে দুইটা ইলেকট্রন আয়রন গ্রহণ করেছে। তাহলে এই জিনিসটা এর কাছে অর্ধেকটা ঘটেছে, এর কাছে অর্ধেকটা ঘটেছে। এর কাছে ইলেকট্রন ছাড়া হয়েছে, এর কাছে ইলেকট্রন গ্রহণ করা হয়েছে। ছাড়া হয়েছে, গ্রহণ করা হয়েছে, ছাড়া হয়েছে, গ্রহণ করা হয়েছে। আয়রন ছেড়ে দিয়েছে, ক্লোরিন গ্রহণ করেছে। এখান থেকে আয়রন ছেড়ে দিয়েছে, এই ক্লোরিন গ্রহণ করেছে, গ্রহণ করে এই যে যৌগটা উৎপন্ন করেছে। এই জন্য আমাদের একটা কোশ্চেন থাকে যে জারণ বিজারণ ক্রিয়া একটা যুগপৎ ক্রিয়া ব্যাখ্যা করো। মানে জারণ বিজারণ একই সাথে ঘটে। তুমি একজন ইলেকট্রন ছাড়বে, গ্রহিতা যদি না থাকে তাহলে যে ছাড়বে সে ছাড়তে পারবে? সে তো ছাড়তে পারবে না। তাহলে জারণ যদি ঘটতে হয় তাহলে যে গ্রহণ করবে তার তো বিজারণ ঘটতে হবে। তার মানে একজন জারক একজন বিজারক থাকতে হবে। যে বিজারক সে তো ইলেকট্রন ছেড়ে দিবে, তার জারণ ঘটবে, কিন্তু যে জারক তার তো ইলেকট্রন গ্রহণ করতে হইতে হবে। এই জন্য জারণ বিজারণ বিক্রিয়া একটি যুগপৎ ক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সময়ে ঘটে থাকে। এখানে আয়রন ছেড়ে দিয়েছে, ক্লোরিন হচ্ছে দুইটা গ্রহণ করেছে, গ্রহণ করার পরে এরা যুক্ত হয়ে FeCl3 উৎপন্ন করেছে, ফেরিক ক্লোরাইড উৎপন্ন করেছে। অর্থাৎ আয়রন ছেড়েছে, ক্লোরিন গ্রহণ করেছে, জারণ ঘটেছে, বিজারণ ঘটেছে, একই সাথে ঘটেছে, যুগপৎ ক্রিয়া। এই ব্যাখ্যাটা তোমরা বইয়ে পাবা, বই থেকে একটু আরেকটু ভালোভাবে পড়ে নিলে আশা করি জারণ বিজারণ এটা যুগপৎ ক্রিয়া, সেটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এরপরে আমরা পরবর্তী যে বিক্রিয়াটা লিখে নিয়েছি, এই বিক্রিয়াটা আমরা এবার একটু দেখব এই বিক্রিয়াটা কিভাবে ঘটে এবং হচ্ছে এটা থেকে কিভাবে হচ্ছে জারণ বিজারণ হয়। আমরা একটু এটা যদি মুছে দেই, হ্যাঁ, অ্যামোনিয়া উৎপন্ন হবে। নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হয়। কিভাবে? নাইট্রোজেনের ক্ষমতা হচ্ছে 3-5, সে সর্বনিম্ন 3 ব্যবহার করেছে, আর হাইড্রোজেন হচ্ছে এদের ক্ষমতা হচ্ছে 1 করে। এই জন্য হাইড্রোজেন 3টা এসে একটা নাইট্রোজেনের সাথে যুক্ত হয়েছে, অ্যামোনিয়া উৎপন্ন করেছে। ব্যাস, আমরা বুঝে গেলাম যোজনীর মাধ্যমে কিভাবে যৌগটা গঠন করেছে। এবার আমরা দেখব সমতাটা। এখানে হাইড্রোজেন আছে 3টা, হাইড্রোজেন আছে হচ্ছে 2টা। এখানে নাইট্রোজেন 2টা, নাইট্রোজেন হচ্ছে 1টা। তাহলে নাইট্রোজেন আমাকে 2টা বানাইতে হবে। তাহলে হাইড্রোজেন হয়ে গেল কয়টা? 6টা। এবার হাইড্রোজেন এখানে আছে 2টা, তাহলে হাইড্রোজেনকে বানাইতে হবে 6, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে, 6। সমতা হয়ে গিয়েছে। এটাও একটা সংযোজন বিক্রিয়া। কিভাবে সংযোজন বিক্রিয়া? একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন যুক্ত হয়ে একটা মাত্র উৎপাদ গঠন করেছে, সংযোজন বিক্রিয়া। এবার এটা জারণ বিজারণ কিনা সেটা আমরা দেখব। নাইট্রোজেন ছিল এখানে কত স্যার? নাইট্রোজেনে ছিল 0, কারণ সে হচ্ছে মুক্ত মৌল। হাইড্রোজেনের কত? 0, কারণ এটারও 0 এটারও 0। নাইট্রোজেনেরও হচ্ছে 0, হাইড্রোজেনেরও 0, এক একটা দুইটা পরমাণু হচ্ছে 0 করে। এখানে এসে কি হয়েছে? নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। তার মানে নাইট্রোজেন +3 ব্যবহার করে 3টা -3 এর সাথে উৎপন্ন হয়েছে যৌগ। তাহলে নাইট্রোজেন হচ্ছে +3 ব্যবহার করেছে, হাইড্রোজেন হচ্ছে -1। নাইট্রোজেন কি করেছে? +3, হাইড্রোজেন কি করেছে? -1। তাহলে এবার আমরা যদি একটু দেখি বিক্রিয়াটা কিভাবে ঘটেছে, সমতাটা কিভাবে, আমরা তো জারণ সংখ্যাটা দেখে ফেললাম। এবার একই সাথে আমরা যদি একটু দেখি কে ইলেকট্রন গ্রহণ করেছে, কে ইলেকট্রন বর্জন করেছে। এখানে 2টা ছিল 0, এখানে 2টাই হচ্ছে +3-তে পরিণত হয়েছে। এখানে হাইড্রোজেন 6টা ছিল 0, 6টাই -1-এ পরিণত হয়েছে। তার মানে হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে আর নাইট্রোজেন ইলেকট্রন ত্যাগ করেছে। নাইট্রোজেন ত্যাগ করেছে 0 থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করাতে তার +3-তে গিয়েছে, তাহলে পরিবর্তন হয়েছে 2টা। তাহলে নাইট্রোজেন ছিল 0, হয়েছে +3, জারণ ঘটেছে। আর হাইড্রোজেন ছিল 0, হয়েছে -1, বিজারণ ঘটেছে। ব্যাস, হাইড্রোজেন ইলেকট্রন গ্রহণ করেছে, তার বিজারণ। নাইট্রোজেন ইলেকট্রন ত্যাগ করেছে, তার জারণ। এবার আমরা জারণ অর্ধক্রিয়া দেখব। জারণ অর্ধক্রিয়া। নাইট্রোজেন ছিল 0, ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে? ত্যাগ করেছে। কিভাবে? নাইট্রোজেন 3+ পরিণত হয়েছে, 3+ পরিণত হয়েছে। একটা নাইট্রোজেন হচ্ছে 3টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এখানে যদি ছেড়ে দেয় মানে নেগেটিভ ছেড়ে দিয়েছে, আর এখানে এসে সেটা পজিটিভ হয়ে যাবে। 3টা, একটা নাইট্রোজেন হচ্ছে 3টা ছেড়ে দিয়েছে। তাহলে পরিবর্তন হয়েছে কয়টা? 2টা নাইট্রোজেনেরই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। তাহলে 2টা নাইট্রোজেনেরই পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে একটা যদি ছেড়ে দেয় 3টা, 2টা অবশ্যই 6টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। একইভাবে হাইড্রোজেন ছিল 6টা, এখানে হচ্ছে 6টাই পরিবর্তন হয়েছে। তাহলে হাইড্রোজেন ছিল 0, হাইড্রোজেন হয়েছে কি স্যার? -1।
হাইড্রোজেন মাইনাসে অনুমে পরিণত হয়েছে। তাহলে হাইড্রোজেন কি ইলেকট্রন গ্রহণ করেছে না ত্যাগ করেছে? হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রনটা কি করেছে? ত্যাগ করেছে, সরি গ্রহণ করেছে, কারণ মাইনাসে পরিণত হয়েছে, 0 থেকে -1, তার মানে ইলেকট্রন তার কাছে এসেছে। তার কাছে যদি আসে তাহলে সে একটা হাইড্রোজেন হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এই পাশে যদি হয় গ্রহণটা প্লাস, এই পাশে গিয়ে গ্রহণটা হবে মাইনাস। তাহলে 6টা হাইড্রোজেন হচ্ছে পরিণত হয়েছে, 6টা হাইড্রোজেনই হচ্ছে কি হয়েছে? পরিবর্তন হয়েছে, তার মানে 6 দ্বারা গুণ, তাহলে -6 ইলেকট্রন। তার মানে +6 ইলেকট্রন, একই সাথে এই হচ্ছে -6 ইলেকট্রন। এই হচ্ছে 6টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে এই বিক্রিয়ার মধ্যে, আর এই হাইড্রোজেন হচ্ছে 6টা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করেছে, অর্থাৎ 6টা হাইড্রোজেন মিলে 6টা ইলেকট্রন গ্রহণ করেছে, আর 2টা নাইট্রোজেন মিলে 6টা ইলেকট্রন ত্যাগ করেছে। একই সাথে জারণ ঘটেছে, একই সাথে বিজারণ ঘটেছে, এই জন্য জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমরা দেখে ফেললাম। এরপরে আমরা দেখব, আচ্ছা একই সাথে এখানে একটু সংশ্লেষণ বিক্রিয়া নিয়ে একটু কথা বলি। সংশ্লেষণ বিক্রিয়া সংযোজন বিক্রিয়া একই। সংশ্লেষণ বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়কগুলো মৌলিক পদার্থ হইতে হবে। এখানে হাইড্রোজেনটাও মৌলিক পদার্থ, নাইট্রোজেনটাও মৌলিক পদার্থ, বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে একাধিক মৌলিক পদার্থ যুক্ত হয়ে যদি একটা মাত্র উৎপাদে পরিণত হয় সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, এবং একই সাথে সেটা যেহেতু সংযোজন বিক্রিয়ার সংজ্ঞার মধ্যে পড়ে, একই সাথে সকল সংশ্লেষণ বিক্রিয়া হচ্ছে সংযোজন বিক্রিয়া। তাহলে সকল সংযোজন বিক্রিয়া কিন্তু সংশ্লেষণ বিক্রিয়া নয়, কারণ সকল সংযোজন বিক্রিয়ার মধ্যে সবগুলো মৌলিক পদার্থ থাকে না। হ্যাঁ, তাহলে যদি বিক্রিয়কগুলো মৌলিক পদার্থ হয় এবং একটা মাত্র উৎপাদ গঠন করে, তখন সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে আমরা সংশ্লেষণ বিক্রিয়া বুঝে গিয়েছি, সংযোজন বিক্রিয়া বুঝে গিয়েছি, এবং একই সাথে যে এটা জারণ বিজারণ ঘটে সেটাও আমরা বুঝে গিয়েছি। এটা যে জারণ বিজারণ বিক্রিয়া এটাও আমরা বুঝে গিয়েছি। একই সাথে আমরা হচ্ছে জারণ অর্ধক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া আমরা বুঝে গিয়েছি। এরপরে আমরা সামনে যে বিক্রিয়াগুলো আছে সহজে আমরা এখন বুঝে যাব, সহজে আমরা করতে পারবো। আমরা এরপরে দেখব হচ্ছে সংযোজন দেখেছি, এবার বিয়োজন বিক্রিয়াটা আমরা দেখব। বিয়োজন বিক্রিয়ার সংজ্ঞাটা যদি আমরা একটু লিখে নেই, বিয়োজন বিক্রিয়াটা লিখে নিয়েছি। এরপরে আমরা বিয়োজন বিক্রিয়ার জন্য একটা উদাহরণ নিয়েছি, এটা কিভাবে জারণ বিজারণ এবং এটাতে কিভাবে জারণ বিজারণ ঘটে সেটাও আমরা দেখব। আমরা সংজ্ঞাটা যদি আগে একটু দেখি, যে বিক্রিয়ায় একটি যৌগ ভেঙে গিয়ে একাধিক যৌগ উৎপন্ন হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ একটা ভেঙে একাধিক উৎপন্ন হবে, ভেঙে যাবে, বিয়োজিত হবে, বিয়োজন বিক্রিয়া। একটা থাকবে যৌগ, একাধিকভাবে ভেঙে যাবে, বিয়োজন বিক্রিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি পটাশিয়াম পেন্টাক্লোরাইড ভেঙে গিয়ে পটাশিয়াম ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়েছে। অর্থাৎ এখানে তোমার একটা যৌগ ছিল, সেটা ভেঙে গিয়ে একটা PCl3 এবং হচ্ছে একটা Cl2 উৎপন্ন হয়েছে, ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে। এবং এটা দেখবো আমরা হচ্ছে কীভাবে এটা জারণ বিজারণ ঘটেছে। আমরা যদি এখানে একটু দেখি, ক্লোরিন হচ্ছে -1, তাহলে একটা ক্লোরিন -1, 5টা ক্লোরিন ব্যবহার হয়েছে, তার মানে -5 দিয়ে একটা ফসফরাসের সাথে যৌগ গঠন করছে, তার মানে অবশ্যই ফসফরাসের ক্ষমতা হচ্ছে +5। হ্যাঁ, একই সাথে ক্লোরিনের হচ্ছে -1 করে, কারণ 5টা ব্যবহার করে -5 দিয়ে ব্যবহার হয়েছে। এখানে গিয়ে কী হয়েছে, এখানে ক্লোরিন -1 তিনটা ক্লোরিন হচ্ছে একটা ফসফরাসের সাথে যুক্ত হয়েছে, তার মানে ফসফরাস ব্যবহার করেছে +3, ব্যাস। এরপরে এখানে ক্লোরিন, এটা হচ্ছে মুক্ত অবস্থায় আছে, আমরা বলেছি মুক্ত মৌলের চারণ সংখ্যা 0, এটা আমরা বুঝে গিয়েছি। এবার আমরা দেখব কে গ্রহণ করেছে, কে ছেড়ে দিয়েছে। আমরা যদি একটু তাকাই, ফসফরাস +5 থেকে +3-তে পরিণত হয়েছে, তার মানে তার ধনাত্মক কমে গিয়েছে। তার ধনাত্মক কী হয়েছে, +5 ছিল +3 পরিণত হয়েছে, তাহলে +5 থেকে +3-তে পরিণত হয়েছে, তাহলে ধনাত্মক কমে গেছে, তার মানে অবশ্যই তার কাছে ইলেকট্রন এসেছে। ইলেকট্রন এসেছে মানে সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করেছে, 2টা ইলেকট্রন গ্রহণ করেছে বিদায় সে হচ্ছে মানে প্লাসটা কমে গিয়েছে, তার মানে তার হচ্ছে বিজারণ ঘটেছে। শেষ, যে গ্রহণ করেছে তার বিজারণ। আর ক্লোরিন ছিল 5টা, ক্লোরিন এখানে ছিল 5টা -1, এখানে 2টা 0, 3টা -1 আছে, তাহলে 3টা কোনো পরিবর্তন হয় নাই, 3টা নিয়ে আমার কোনো কাজ নাই। এবার ক্লোরিন -1 ছিল 5টা, 3টার কোনো পরিবর্তন হয় না, 3টে -1 আছে, কিন্তু 2টা 0 হয়ে গেছে। 2টা 0 হয়েছে কিভাবে, -1 থেকে 0 হয়েছে, তার মানে সেই ইলেকট্রন ছেড়ে দিয়েছে। -1, একটা -1 ছিল, একটা ইলেকট্রন ছেড়েছে, 0 অবস্থায় এসেছে, তার মানে 2টা ক্লোরিন হচ্ছে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 0 অবস্থায় এসেছে, ছেড়ে দিয়েছে মানে তার জারণ ঘটেছে। তাহলে এখানে যদি আমরা দেখি ক্লোরিনের হচ্ছে কি হয়েছে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে এটার জারণ ঘটেছে। তারপর এইভাবেই আমাদের বুঝতে হবে যে কার জারণ ঘটেছে, কার বিজারণ ঘটেছে।
আমরা এখানে মানে দেখেই বুঝতে পারছি যে +5 ছিল +3 হয়েছে, তাহলে অবশ্যই ইলেকট্রন তার কাছে কাছে এসেছে। মুখস্থ করা যাবে না, মুখস্থ করা যাবে না, এগুলো বুঝে বুঝে করতে হবে। তাহলে আমরা যেহেতু বুঝে গিয়েছি ফসফরাসের হচ্ছে বিজারণ ঘটেছে, ক্লোরিনের জারণ ঘটেছে, তাহলে এইবার আমরা হচ্ছে অর্ধক্রিয়াটা যদি দেখি, জারণ অর্ধক্রিয়া। এখানে অবশ্যই সমতা করা আছে, ক্লোরিন 5টা আর ফসফরাস 1টা। আচ্ছা, জারণ, জারণটা দেখবো মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে -1 ছিল, ইলেকট্রন গ্রহণ করেছে, সরি ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এখানে মাইনাস হবে, এখানে গিয়ে ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিনে পরিণত হয়েছে। ইলেকট্রন ত্যাগ করছে না গ্রহণ করছে? অবশ্যই সে ত্যাগ করছে। এখানে যদি মাইনাস হয় এই পাশে গিয়ে আমি প্লাস আকার লিখবো। একটা ক্লোরিন মাইনাস একটা ক্লোরিনে পরিণত হয়েছে, একটা ইলেকট্রন হচ্ছে ত্যাগ করেছে। তাহলে দুইটা পরিবর্তন হয়েছে, অবশ্যই দুইটা হচ্ছে কি করেছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে দুইটা প্লাস। এরপরে ফসফরাস, মানে বিজারণ বিক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া। ফসফরাস কি করেছে, +5 ছিল +3 পরিণত হয়েছে, অর্থাৎ ফসফরাস ছিল 5+, ইলেকট্রন গ্রহণ করেছে না ত্যাগ করেছে? অবশ্যই ইলেকট্রন গ্রহণ করেছে, কারণ ধনাত্মক কমে গিয়েছে, তাহলে সে হচ্ছে ফসফরাস 3+ পরিণত হয়েছে। একটা ফসফরাস দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে 2 ইলেকট্রন ত্যাগ করেছে। এখানে যদি হয় মাইনাস, এই পাশে সরি সে গ্রহণ করেছে, এই পাশে প্লাস, এই পাশে গিয়ে সেটাকে আমি মাইনাস লিখব। ব্যাস, তাহলে কয়টা ফসফরাস পরিবর্তন হয়েছে? একটাই পরিবর্তন হয়েছে, একটাই হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে দেখো একই সাথে ক্লোরিন হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করেছে, ত্যাগ করেছে, আর ফসফরাস দুইটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করেছে। তার মানে জারণ আর বিজারণ ইলেকট্রন সমান, তার মানে একই সাথে ঘটেছে, একজন ছেড়ে দিয়েছে আর একজন গ্রহণ করেছে, যৌগ গঠন করেছে। আশা করি বিয়োজন বিক্রিয়া কি এবং কেন সেটা জারণ বিজারণ বিক্রিয়া, কিভাবে সেটা জারণ অর্ধক্রিয়া বিজারণ অর্ধক্রিয়া বের করতে হয়, আশা করি এইটা নিয়ে আর আমাদের সমস্যা হবে না। আমরা জারণ বিজারণ বিক্রিয়া বুঝে যাচ্ছি, বুঝে গিয়েছি। এরপরে আমরা পরবর্তী যে বিক্রিয়া সেটা দেখব প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়ার আমরা সংজ্ঞাটা একটু লিখে নেই এবং কিভাবে সেটা জারণ বিজারণ বিক্রিয়া সেটাও আমরা একটু দেখে নেব। আমরা যদি একটু প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটার দিকে যাই। আচ্ছা, আমরা এখানে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে নিয়েছি। অধিক সক্রিয় মৌল যদি কম সক্রিয় মৌলকে সরিয়ে বিক্রিয়া ঘটে তখন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ বিক্রিয়ার মধ্যে যে যৌগ গঠন করে আছে সে যদি কম সক্রিয় হয় এবং আরেকটা বিক্রিয়া যদি হচ্ছে অধিক সক্রিয় হয়, তার চেয়ে বেশি সক্রিয় হয়, তখন সে হচ্ছে কম সক্রিয়টাকে সরিয়ে দিয়ে নিজে হচ্ছে ওই জায়গাটাতে বসে যাবে, অর্থাৎ আরেকটাকে প্রতিস্থাপন করবে। এই বিক্রিয়াটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা যদি একটু প্রতিস্থাপন বিক্রিয়াটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা একটা জিঙ্ক লিখে রেখেছি আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড। এটা যদি বিক্রিয়াটা ঘটাই তখন কি হবে, এই সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে জিঙ্ক হচ্ছে এখানে গিয়ে বিক্রিয়া করবে, তাহলে জিঙ্ক সালফেট উৎপন্ন হবে আর একই সাথে হাইড্রোজেনটা হচ্ছে আলাদা করে বসে যাবে। এখানে বিক্রিয়াটা কিভাবে ঘটেছে, জিঙ্কের ক্ষমতা হচ্ছে 2, সালফেট আয়ন পুরোটার ক্ষমতা হচ্ছে 2, সে 2 ব্যবহার করে এর সাথে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট উৎপন্ন হয়েছে। আর হাইড্রোজেনটা সরে গিয়েছে, হাইড্রোজেন হচ্ছে দ্বিযোজী মৌল, দ্বিপরমাণু মৌল, এই জন্য সে হচ্ছে আলাদা করে H2 আকারে বসে গিয়েছে, সে কম সক্রিয় জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এবার আমরা যদি জারণ বিজারণ সংখ্যার দিকে তাকাই, সমতার দিকে যদি তাকাই, হাইড্রোজেন হচ্ছে দুইটা ঠিক আছে, জিঙ্ক একটা ঠিক আছে, সালফেট আয়ন একটা ঠিক আছে। এবার জারণ বিজারণটা যদি আমরা একটু দেখি, জিঙ্কের ছিল 0, এখানে হাইড্রোজেনের অক্সিজেনের হচ্ছে -2, হাইড্রোজেনের সালফারের হচ্ছে +6 আর হাইড্রোজেন হচ্ছে +1, এভাবে হচ্ছে তারা যুক্ত হয়েছে। 2টা +2 +6 আর 4টা অক্সিজেন হচ্ছে 4টা -2 দিয়ে 8 +8 -8 টোটাল 0। আর এখানে কি হয়েছে, জিঙ্ক +2 আর এই সালফেট আয়নের এখানে আমাদের এটা হচ্ছে সালফেট আয়ন, এটা হচ্ছে আয়ন, এই আয়নের পুরোটার জারণ সংখ্যা হচ্ছে -2। আমরা যৌগমূলকের জারণ সংখ্যা যেটা বুঝে থাকবো সেটা হচ্ছে যৌগমূলকের আধান সংখ্যা বা চার্জ সংখ্যাটাই হচ্ছে তাদের জারণ সংখ্যা। এখানে সালফেট আয়নের টোটাল 4 × 8 6 ব্যবহার করে প্লাস মাইনাস কাটাকাটি গিয়ে -2, অর্থাৎ এই যে -2টা তার আধান সংখ্যা, এটা হচ্ছে তার জারণ সংখ্যা, তাহলে -2। এখানে গিয়েও সে যেহেতু জিঙ্ক +2 ব্যবহার হয়েছে, এই হচ্ছে -2। আর হাইড্রোজেন হচ্ছে এখানে 0 হচ্ছে, এখানে +1 ছিল, এখানে এসে 0 হয়েছে। তাহলে এবার আমরা দেখব কার জারণ ঘটেছে কার বিজারণ ঘটেছে, কে ইলেকট্রন ছেড়ে দিয়েছে কে গ্রহণ করেছে। জিঙ্ক থেকে জিঙ্ক কি হয়েছে 2+, তাহলে অবশ্যই সেই ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ইলেকট্রন কমে গিয়েছে, ঋণাত্মক কমে গিয়েছে, সে ধনাত্মকে পরিণত হয়েছে। তাহলে জিঙ্কের হচ্ছে
জারণ ঘটেছে, ব্যাস, কোনো সমস্যা নেই। ওকে, আর এখানে জিঙ্কটা তো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে জিঙ্ক বসে গিয়েছে, সেটা প্রতিস্থাপন আমরা বলেছি। এরপরে হাইড্রোজেনটা কি করেছে স্যার, হাইড্রোজেনটা 1 ছিল, +1 ছিল, শূন্য হয়েছে, তার মানে প্লাস কমাইছে, প্লাস কমাইতে হলে তার কাছে মাইনাস আসতে হবে, মাইনাস আসা মানে হচ্ছে ইলেকট্রন এসেছে, সে গ্রহণ করেছে, তার মানে হাইড্রোজেনটা হচ্ছে বিজারণ ঘটেছে। হাইড্রোজেনটা কি করেছে, বিজারণ, হাইড্রোজেনের বিজারণ ঘটেছে। তাহলে জিঙ্কের জারণ ঘটেছে, হাইড্রোজেনের বিজারণ পেয়ে গেলাম। আর সালফেট আয়ন, এখানেও সে -2 ছিল, এখানেও -2, কোনো পরিবর্তন হয়েছে, বলেছি যাদের কোনো পরিবর্তন হবে না তাদের নিয়ে আমাদের কোনো কাজ নাই, তারা হচ্ছে দর্শক, যাদের পরিবর্তন হবে না তারা হচ্ছে দর্শক আয়ন, অর্থাৎ এদেরকে বলা হয় দর্শক আয়ন। কাকে বলা হয়, বিক্রিয়ায়, জারণ বিজারণ বিক্রিয়ায় যাদের ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে বলা হয় দর্শক আয়ন। তাহলে এখানে সালফেট আয়নের কোনো জারণ বিজারণ ঘটেনি, তাদের ইলেকট্রন সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি, যেটা আমরা পুরোপুরিভাবে নন রেডক্স এই বিক্রিয়াটাতে গিয়ে শিখে থাকবো যে কিভাবে জারণ বিজারণ ঘটেনি, কেন এটাকে নন রেডক্স বলা হয়। তাহলে আমরা একটু যদি দেখি জারণ অর্ধক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া, জিঙ্ক 0 ছিল, +2 তে পরিণত হয়েছে, 2+ পরিণত হয়েছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করছে না, বর্জন, গ্রহণ, তার মানে এখানে যদি মাইনাস হয় এখানে গিয়ে +2 ইলেকট্রন, একটাই পরিবর্তন হয়েছে, 2টা ইলেকট্রন সে গ্রহণ বর্জন করেছে, 2টা ইলেকট্রন, শেষ, জারণ অর্ধক্রিয়া। একইভাবে যদি আমি বিজারণ দেখি, বিজারণ অর্ধক্রিয়া, বিজারণ অর্ধক্রিয়া, হাইড্রোজেন +1 ছিল, সে কি হয়েছে, 0, ইলেকট্রন ত্যাগ করেছে না গ্রহণ করেছে, অবশ্যই গ্রহণ করেছে, বিজারণ, তাহলে গ্রহণ করা মানে এই পাশে হচ্ছে প্লাস, এই পাশে গিয়ে সেটা মাইনাস, একটা হাইড্রোজেন প্লাস, একটা হাইড্রোজেনে পরিণত হয়েছে, 2টা হাইড্রোজেন পরিবর্তন হয়ে 2টা ইলেকট্রন সে হচ্ছে কি করেছে, গ্রহণ করেছে, তার মানে একই সাথে 2টা ইলেকট্রনের এই হাইড্রোজেনের বিজারণ ঘটেছে, একই সাথে 2টা ইলেকট্রন জিঙ্কের জারণ ঘটেছে, জারণ বিজারণ একটা যুগপৎ ক্রিয়া, একই সাথে ঘটেছে, একই সাথে না ঘটলে একজন ছাড়তে পারবে না, আরেকজন গ্রহণ না করলে সেখানে ওইটা সংঘটিত হবে না। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা বুঝে গিয়েছি, প্রতিস্থাপন বিক্রিয়াটা আমরা বুঝে গিয়েছি। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটা আমরা যদি একটু দেখি, দহন বিক্রিয়াটা আচ্ছা, আমরা দহন বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে নিয়েছি, কোনো মৌল বা যৌগের বাতাসের অক্সিজেনের সাথে পুড়িয়ে যদি তাপ উৎপন্ন করা হয় তখন তাকে দহন বিক্রিয়া বলা হয়। অর্থাৎ কোনো যৌগ যদি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং সেখানে যদি তাপ উৎপন্ন হয়, দহন বিক্রিয়া মানে হচ্ছে অবশ্যই তাপ উৎপন্ন হবে, তার মানে তাপ উৎপাদী বিক্রিয়া। রাসায়নিক যে কোনো বিক্রিয়াগুলো অবশ্যই তাপ শোষী এবং তাপ হারি হয়, কেউ কেউ তাপ গ্রহণ করে অথবা কেউ তাপ বর্জন করে, কিন্তু দহন বিক্রিয়া মানে হচ্ছে সেখানে অলওয়েজ তাপ উৎপন্ন হবে, ডিএইচ এর মান ঋণাত্মক হবে এবং সেগুলো যদি অক্সাইড উৎপন্ন করে। আচ্ছা, এখানে আমরা লিখে রেখেছি ম্যাগনেসিয়াম অক্সিজেন উৎপন্ন হয়েছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা সহজ বিক্রিয়া, আগেই আমরা একটু লিখে নিলাম। কিভাবে, ম্যাগনেসিয়াম হচ্ছে +2, অক্সিজেন হচ্ছে -2, +2 -2 ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। আর এখানে অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণুক, এজন্য 2 আকারে বসেছে, যেহেতু অক্সিজেন 2টা আছে তাহলে এখানে আমাকে 2 বানাইতে হবে, ম্যাগনেসিয়াম 2টা হয়ে গিয়েছে, ম্যাগনেসিয়াম 2টা সমতা করে নিয়েছি। এবার আমরা যদি দেখি কে ইলেকট্রন গ্রহণ করেছে, কে বর্জন করেছে, এখানে ম্যাগনেসিয়াম 0 ছিল, অক্সিজেন 0, ম্যাগনেসিয়াম গিয়ে এখানে +2 হয়েছে, অক্সিজেন হচ্ছে -2, তাহলে ম্যাগনেসিয়াম +2 হয়েছে, তার মানে হচ্ছে সে ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ম্যাগনেসিয়ামের জারণ ঘটেছে, ম্যাগনেসিয়ামের কি ঘটেছে, জারণ। আর অক্সিজেন হচ্ছে 0 ছিল, -2, তার মানে -2 কখন হবে, যখন ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন আসবে, বিজারণ, তাহলে অক্সিজেনের বিজারণ ঘটেছে, ম্যাগনেসিয়ামের জারণ, তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম +2 ইলেকট্রন গ্রহণ না বর্জন, ইলেকট্রন গ্রহণ না বর্জন করেছে, অবশ্যই সে ইলেকট্রন বর্জন করেছে, এখানে মাইনাস হইলে সেটা এখানে গিয়ে প্লাস, একটাই হচ্ছে 2টা ইলেকট্রন বর্জন করেছে, তাহলে ম্যাগনেসিয়াম পরিবর্তন হয়েছে কয়টা, 2টা, তাহলে 2টা ম্যাগনেসিয়াম 4টা ইলেকট্রন হচ্ছে বর্জন করেছে। আর এটা হচ্ছে জারণ। বিজারণটা কি হবে, বিজারণটা কি হবে, অক্সিজেন ছিল 0 হয়েছে অক্সিজেন 2-, তাহলে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন কি করেছে, গ্রহণ করেছে, এই পাশে যদি গ্রহণটা প্লাস হয় এই পাশে গিয়ে মাইনাস, তাহলে 2টা ইলেকট্রন সে হচ্ছে গ্রহণ করছে, তাহলে পরিবর্তন হয়েছে কয়টা, 2টা অক্সিজেনই হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, 2টা অক্সিজেনে 0 ছিল, 2টা অক্সিজেনে হচ্ছে এখানে কি হয়ে গেছে, পরিবর্তন, তাহলে 2টা অক্সিজেন হচ্ছে পরিবর্তন হয়ে গেছে, তাহলে -4 ইলেকট্রন, তার মানে একই সাথে 4টা ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটেছে, মানে হচ্ছে এটা জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া। একইভাবে কার্বন প্লাস, এখানে ছিল 0, এখানে ছিল অক্সিজেন 0, এখানে গিয়ে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, কার্বন +4 আর অক্সিজেন হচ্ছে -2,
তাহলে একটা কার্বন হচ্ছে 4টা ইলেকট্রন ত্যাগ করেছে। কার্বন ছিল, কার্বন 4+ পরিণত হয়েছে। কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? এখানে মাইনাস, এখানে গিয়ে প্লাস, 4টা ইলেকট্রন ত্যাগ করেছে। আর দুইটা অক্সিজেন শূন্য ছিল, এখানে গিয়ে 2টা অক্সিজেন কি হয়েছে? 2- পরিণত হয়েছে। তাহলে একটা যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? 4টা। তাহলে 4টা ইলেকট্রন। তার মানে একইভাবে এ হচ্ছে 4টা ইলেকট্রন গ্রহণ করেছে, এ হচ্ছে 4টা ইলেকট্রন ত্যাগ করেছে। জারণ বিজারণ যুগপৎ ক্রিয়া ঘটেছে। এরই মাধ্যমে আমরা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়াটা সম্পূর্ণভাবে বুঝে গিয়েছি আশা করি। এরপরেও এখন আমাদের বইয়ে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমরা যদি একটু বিক্রিয়াগুলো কমপ্লিট করতে পারি, তাহলে আমরা হচ্ছে জারণ বিজারণ ঘটাতে পারবো। আমি চেষ্টা করব বইয়ের যতগুলো বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়েছে এবং কিভাবে সংগঠিত হয়েছে সেই জিনিসটা যদি আমি তোমাদেরকে একটু দেখাই দিতে পারি ছোট্ট একটা ক্লাসে, আমি চেষ্টা করব পরবর্তীতে এটা দেখাই দেওয়ার জন্য। সেখান থেকে তোমরা হচ্ছে বাকি যে যৌগগুলো আছে সেগুলো জারণ বিজারণটা তোমরা নিজেরা এখন ঘটাইতে পারবা। কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে সেটা তোমরা এখন নিজেরা বুঝে যাবা। তাহলে জারণ বিজারণ বিক্রিয়াটা আমরা বুঝে গিয়েছি। জারণ বিজারণ বিক্রিয়া মানে অত প্যাস অত কিছু দরকার নাই। দুইটা কথা, ইলেকট্রন ছেড়ে দিবে, গ্রহণ করবে, যে ছাড়বে তার জারণ ঘটবে, যে গ্রহণ করবে তার বিজারণ ঘটবে। কে ছাড়বে কে গ্রহণ করবে তুমি বিক্রিয়া ঘটাইতে পারলে তুমি বুঝে যাবা। এরপরে জারণ অর্ধক্রিয়া বিজারণ অর্ধক্রিয়া বের করে ফেলবা। দুইটা যেহেতু একই সমান, তাহলে আমরা জারণ বিজারণ বিক্রিয়াটা যেহেতু কমপ্লিট করে ফেলেছি, এবার আমরা দেখবো হচ্ছে নন রেডক্স অর্থাৎ জারণ বিজারণ নয় এই বিক্রিয়াটা আমরা দেখব। জারণ বিজারণ বিক্রিয়া নয় কাকে বলা হয় যদি আমরা সংজ্ঞাটা বলি, জারণ বিজারণ নয় হচ্ছে যেই বিক্রিয়াতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, সেই বিক্রিয়াটা হচ্ছে জারণ বিজারণ নয়। আমরা জারণ বিজারণে দেখেছি এখানে জারণ ঘটে বিজারণ ঘটে অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর হয়, কেউ ইলেকট্রন গ্রহণ করে কেউ ইলেকট্রন বর্জন করে, এইভাবে হচ্ছে বিক্রিয়াটা ঘটে থাকে। তাহলে যে বিক্রিয়া ইলেকট্রন স্থানান্তর ঘটে না তাকে জারণ বিজারণ নয় অর্থাৎ নন রেডক্স বিক্রিয়া বলা হয়। আমরা যদি সংজ্ঞাটা একটু দেখি, আমরা এখানে নন রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা একটু লিখে নেই। আচ্ছা, আমরা এখানে নন রেডক্স বিক্রিয়ার সংজ্ঞাটা লিখে নিয়েছি। নন রেডক্স বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর ঘটে না তাকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। এখানে আমরা নন রেডক্স বিক্রিয়াকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া দুই ধরনের, প্রশমন অধঃক্ষেপণ। এখন প্রশমন বিক্রিয়া কাকে বলা হয়? যে বিক্রিয়ায় একটা অ্যাসিড এবং একটা ক্ষার বিক্রিয়া করবে, বিক্রিয়া করে হচ্ছে উৎপন্ন হবে লবণ আর পানি, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। এটা কিভাবে নন রেডক্স সেটা আমরা দেখবো বিক্রিয়াটা ঘটিয়ে। এখানে আমরা দুইটা উদাহরণ লিখে নিয়েছি, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটবে। একই সাথে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে এবং কেন এটা নন রেডক্স সেটা আমরা দেখব। আরেকটা বিক্রিয়া হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া হচ্ছে এই বিক্রিয়াটাতে হচ্ছে বিক্রিয়া ঘটার পরে উৎপাদ পরিণত হবে এবং উৎপাদটা সলিড হবে, যেটা হচ্ছে পাত্রের তলানিতে জমা হবে, অধঃক্ষেপ হিসেবে পড়ে যাবে। হ্যাঁ, লবণ পানি উৎপন্ন হবে না, এখানে অধঃক্ষেপিত হবে, সেটাও হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। আমরা যদি একটু প্রশমন বিক্রিয়া নিয়ে প্রথমে আলোচনা করি, এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন হচ্ছে +1, ক্লোরিন হচ্ছে -1, সোডিয়াম হচ্ছে +1 আর OH এটা হচ্ছে -1। এখন হাইড্রোজেন প্লাস এখানে গিয়ে মাইনাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আর OH মাইনাস বিক্রিয়া করে হচ্ছে H2O উৎপন্ন করবে, প্লাস ক্লোরিন -1 সে হচ্ছে OH -1 এর সাথে ক্লোরিন -1 সে হচ্ছে সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এখানে সোডিয়ামের ক্ষমতা 1, ক্লোরিনের ক্ষমতা 1, বিক্রিয়া করেছে। এখানে হাইড্রোজেনের ক্ষমতা 1, OH মাইনাস ক্ষমতা 1, এজন্য এখানে আমার H2O উৎপন্ন করেছে। আর এখানে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন আর হচ্ছে একটা অক্সিজেন H2O। অক্সিজেনের ক্ষমতা 2, এজন্য তার সাথে দুইটা হাইড্রোজেন চলে আসছে। এবার আমরা একটু দেখি এখানে ইলেকট্রন স্থানান্তর হয়েছে কিনা। এখানে হাইড্রোজেন ছিল +1, এখানেও হাইড্রোজেনটা +1, কারণ দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে, সেক্ষেত্রে হাইড্রোজেনটা একটা যদি +1 হয়, দুইটা +2 আর অক্সিজেন হচ্ছে -2। হ্যাঁ, অক্সিজেন -2। অথবা এভাবে আমরা চিন্তা করতে পারি, এই জায়গাটাতে পানির ভিতরে দুইটা অংশ থাকে। আচ্ছা, এখানে দেখাই, পানির ভিতরে দুইটা অংশ, একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে OH-, এই দুইটা অংশ থাকে। আর এখানে সোডিয়ামের হচ্ছে ক্ষমতা হচ্ছে +1, ক্লোরিনের ক্ষমতা হচ্ছে -1। এখন আমরা যদি দেখি ইলেকট্রনের স্থানান্তর ঘটেছে কিনা, এখানে হাইড্রোজেন ছিল +1, এখানে +1, ওকে। এখানে ক্লোরিনের -1, এখানে ক্লোরিন -1, ঠিক আছে। সোডিয়াম প্লাস, সোডিয়াম হচ্ছে +1, তাও ঠিক আছে। OH-, এখানে হচ্ছে OH-1। আর এটা সমতা করাই আছে, সমতার করতে হবে না। এখানে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন, অক্সিজেন একটা অক্সিজেন, সোডিয়াম
সোডিয়াম ক্লোরিন একটা, ক্লোরিন একটা। আমরা দেখতে পাচ্ছি বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে ইলেকট্রনের কোনো চেঞ্জ হয় নাই, কেউ গ্রহণও করে নাই, কেউ বর্জনও করে নাই। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া, অর্থাৎ এটা একটা নন রেডক্স বিক্রিয়া। যে বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হবে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এরপরে 2 নম্বর বিক্রিয়াটা যদি আমরা দেখি, সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট। সোডিয়াম হচ্ছে +1, ক্লোরিন -1, সিলভার হচ্ছে +2, আর নাইট্রেট হচ্ছে 3 × 6 5, সরি সিলভার হচ্ছে প্লাস, নাইট্রেট 3 × 6, সিলভারটা হচ্ছে +1 আর নাইট্রেট হচ্ছে -1, হ্যাঁ -1। এবার এরা বিক্রিয়া করে কি করবে, সোডিয়াম গিয়ে হচ্ছে নাইট্রেটের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম নাইট্রেট NO3, আর হচ্ছে সিলভার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে, সিলভার ক্লোরাইড। আচ্ছা, এখানে সোডিয়ামের প্লাস, ক্লোরিনের মাইনাস, সোডিয়াম গিয়ে সিলভারের সাথে বিক্রিয়া করে, সরি ক্লোরিন গিয়ে এখানে মাইনাস অংশ, এখানে প্লাস অংশের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করেছে, আর এখানে হচ্ছে সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে। এখানে আমরা যদি দেখি সোডিয়ামের +1 ছিল, সে সোডিয়াম +1, নাইট্রেট মাইনাস, নাইট্রেট এটা হচ্ছে যৌগমূলক, এই যৌগমূলকের পুরোটা হচ্ছে -1, সে +1 এই -1 বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন করেছে, এটা একটা লবণ। একই সাথে ক্লোরিন মাইনাস গিয়ে সিলভারের সাথে বিক্রিয়া করেছে, সিলভারের ক্ষমতা 1, ক্লোরিনের ক্ষমতা হচ্ছে 1, এই জন্য সিলভার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন করেছে। এটা হচ্ছে একটা সলিড এবং এটা কঠিন পদার্থ, যেটা হচ্ছে পাত্রের তলায় জমা হয়, যেটা হচ্ছে পদক্ষেপ আকারে পড়ে যায়, এরকম চিহ্ন তোমরা যেখানে দেখতে পাবা সেটাই হচ্ছে মানে নিচে জমা হয় এইরকম বোঝায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রনের কোনো পরিবর্তন ঘটেনি এবং একই সাথে এখানে একটা পদার্থ উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে পাত্রের তলানিতে জমা হচ্ছে। এখন কথা হচ্ছে স্যার, তাইলে আমরা কোনটা রেডক্স, কোনটা নন রেডক্স, কোনটা হচ্ছে প্রশমন, কোনটা অধঃক্ষেপণ, এটা আমরা কিভাবে সহজে বুঝবো সিকিউতে? সেই জন্য একটা টেকনিক যদি আমি বলি, তোমরা প্রথমে দেখবা ইলেকট্রন স্থানান্তর ঘটেছে কিনা। যদি ইলেকট্রন স্থানান্তর ঘটে থাকে তাহলে অবশ্যই রেডক্স, তাহলে সেখানে আর আমার নন রেডক্সে যাইতে হবে না, রেডক্স। তখন রেডক্স নিয়ে আলোচনা করবা, রেডক্সের মধ্যে কোনটা কোন প্রকার সেটা তো দেখাই দিয়েছি। এরপরে যদি দেখো রেডক্স হয়নি, অর্থাৎ ইলেকট্রন স্থানান্তর ঘটেনি, তখনই চলে যাবা নন রেডক্সে। নন রেডক্স দুই ধরনের, একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে প্রশমন, আর একটা হচ্ছে অধঃক্ষেপণ। প্রশমনে যেটা হবে দেখবা যে লবণ পানি উৎপন্ন হবে অলওয়েজ, আর অধঃক্ষেপণে এমন একটা উৎপন্ন হবে যেটা হচ্ছে কঠিন থাকবে এবং সেটা হচ্ছে পাত্রের তলায় জমা হবে, যেমন সিলভার ক্লোরাইড, আবার জিঙ্ক যদি থাকে, জিঙ্ক যদি থাকে, নিকেল যদি থাকে, এই টাইপের সিলিকন যদি থাকে, এই টাইপের পদার্থ থাকে, সেগুলো সাধারণত পাত্রের তলায় জমা হয়। আর সেক্ষেত্রে তোমরা যদি দেখো যে লবণ পানি উৎপন্ন হয়নি, সেটা অধঃক্ষেপণ। হ্যাঁ, এখানে আমরা আরেকটা বিক্রিয়া লিখে নিয়েছিলাম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড। এটা যদি বিক্রিয়া করে তখন কি হবে, ম্যাগনেসিয়াম +2 আর OH টা হচ্ছে -1, এই জন্য দুইটা OH এসে ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়েছে। এখানে হাইড্রোজেন সালফেট, এটা হচ্ছে একটা আয়ন যৌগমূলক, এটা হচ্ছে -2, হাইড্রোজেন হচ্ছে +1। এই ম্যাগনেসিয়াম গিয়ে সালফেটের সাথে বিক্রিয়া করবে ধনাত্মক ঋণাত্মকের সাথে, ম্যাগনেসিয়াম সালফেট উৎপন্ন করবে। এখানে সালফেট আয়নের ক্ষমতা 2, ম্যাগনেসিয়ামের একের ক্ষমতা 2, এই জন্য আর কোনো এক্সট্রা সংখ্যা আসেনি। এরপরে যেটা উৎপন্ন হবে থাকে হাইড্রোজেন আর হচ্ছে OH, এই হাইড্রোজেন আর OH মিলে আমার H2O উৎপন্ন করবে। তাহলে এটা ম্যাগনেসিয়াম সালফেট লবণ উৎপন্ন হইলো, একই সাথে একটা পানি উৎপন্ন হইলো, প্রশমন বিক্রিয়া। দেখি আমরা এটা নন রেডক্স কিনা। এখানে ম্যাগনেসিয়ামের +2 ছিল, এখানে ম্যাগনেসিয়ামের +2, এখানে সালফেট আয়নে -2 ছিল, সালফেট আয়নে -2, হাইড্রোজেনের এখানে প্লাস ছিল, হাইড্রোজেন এখানে হাইড্রোজেন আর হচ্ছে OH, অবশ্যই পানির মধ্যে দুইটা অংশ, এটা হচ্ছে H+, এটা হচ্ছে OH-। OH এরও -1 ছিল, হাইড্রোজেন হচ্ছে +1 ছিল, অর্থাৎ এখানে ইলেকট্রনের কোনো চেঞ্জ ঘটেনি। যেহেতু ইলেকট্রনের কোনো চেঞ্জ ঘটে নাই, অর্থাৎ এটা হচ্ছে একটা নন রেডক্স বিক্রিয়া, আর একই সাথে এটা যেহেতু লবণ পানি উৎপন্ন করেছে, এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা নন রেডক্স বিক্রিয়া কি সেটা আমরা বুঝে গিয়েছি। এরপরে আমাদের বইয়ে কিছু বিশেষ ধরনের বিক্রিয়া দিয়েছে। বিশেষ ধরনের বিক্রিয়াগুলো যদি আমি একটু কথা বলি, বিশেষ ধরনের বিক্রিয়াগুলোর মধ্যে আমাদের যেটা আছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটা যদি আমি একটু সংক্ষেপে বলে দিই তোমাদের, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া মানে হচ্ছে যেই বিক্রিয়া পানির সাথে বিশ্লেষিত হবে, অর্থাৎ পানি দ্বারা ভেঙে নতুন পদার্থ উৎপন্ন হবে, সেটা হচ্ছে আর্দ্র বিশ্লেষিত বিক্রিয়া। পানির সাথে ভেঙে যাবে, পানির সাথে যুক্ত হবে। আর আরেকটা বিক্রিয়া আছে তোমার হচ্ছে, সেটা হচ্ছে পানির যোজন বিক্রিয়া। পানির যোজন বিক্রিয়া মানে হচ্ছে পানিটা সরাসরি গিয়ে যুক্ত হবে। হ্যাঁ, এই টাইপের কিছু বিক্রিয়া তোমাদের বইয়ে দেওয়া আছে,
তোমরা একটু দেখে নিবা। তাহলে আদ্র বিশ্লেষণ বিক্রিয়াটা কাকে বলা হয়, সংজ্ঞাটা লিখলাম না, সংজ্ঞাটা হচ্ছে যে বিক্রিয়া পানির সাথে দ্রবীভূত হয়ে যাবে, নতুন পদার্থ উৎপন্ন করবে, তাকে আদ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। আর পানি যোজন বিক্রিয়া হচ্ছে পানি সরাসরি ওই যৌগের সাথে যুক্ত হয়ে বসে যাবে, সেটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আমি যদি দুইটা উদাহরণ এখানে একটু লিখে নেই। আচ্ছা, আমরা এখানে দুইটা উদাহরণ লিখে নিয়েছি। একটা হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড সাথে পানি যুক্ত হয়েছে, আর একটা হচ্ছে পানি, আর একটা হচ্ছে কপার সালফেট সাথে হচ্ছে 5 অণু পানি। এটা হচ্ছে আমার আদ্র বিশ্লেষণ। এটা হচ্ছে আদ্র বিশ্লেষণ, আর এটা হচ্ছে পানি যোজন। এখন এই দুইটা বিক্রিয়া যদি আমরা ঘটাই, পানির মধ্যে অবশ্য দুইটা অংশ, একটা হচ্ছে H প্লাস আর হচ্ছে OH মাইনাস। হ্যাঁ, আর এখানে সিলিকনটা হচ্ছে, যেহেতু ক্লোরিনটা -4, অর্থাৎ 4টা ক্লোরিন 4টা -1 নিয়ে সিলিকনের সাথে যুক্ত হয়েছে, তার মানে সিলিকন হচ্ছে +4। আর এইটা যুক্ত হয়ে আমার নতুন যে যৌগ উৎপন্ন করবে সেটা হচ্ছে সিলিকন প্লাস, এখানে গিয়ে মাইনাসের সাথে বিক্রিয়া করবে, তাহলে সিলিকন OH উৎপন্ন হবে। এখানে OH এর একটার ক্ষমতা হচ্ছে -1, সিলিকনের একের ক্ষমতা 4, এই জন্য 4, আর যোগ উৎপন্ন হবে ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। H প্লাসটা এখানে গিয়ে মাইনাসের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে পানিটা ভেঙে গিয়েছে, পানিটা ভেঙে গিয়ে সরাসরি নতুন যৌগ উৎপন্ন করেছে। এই ধরনের বিক্রিয়াকে বলা হয় আদ্র বিশ্লেষণ বিক্রিয়া, অর্থাৎ যে বিক্রিয়ায় পানির অংশগুলো ভেঙে নতুন পদার্থ উৎপন্ন করবে, পানিটা ভেঙে যাবে, পানির সাথে যুক্ত হয়ে যাবে। আর এখানে যেটা উৎপন্ন হবে কপার সালফেট 5 অণু পানি, এটা সরাসরি কপার সালফেট আর হচ্ছে 5 অণু পানি H2 একদম সরাসরি এইভাবে বসে যাবে। এটাকে তুতে বলা হয়, কপার সালফেটের সাথে 5 অণু পানি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া, মানে পানি সরাসরি গিয়ে বসে গিয়েছে, আর এটাতে হচ্ছে পানিটা ভেঙে গিয়ে নতুন পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা আদ্র বিশ্লেষণ বিক্রিয়া এবং পানি যোজন বিক্রিয়া কাকে বলে এটা আমরা বুঝে গিয়েছি। এরপরে আরেকটা বিক্রিয়া আছে যেটা হচ্ছে প্রশমন বিক্রিয়ার কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন আমাদের যখন মৌমাছি কামড় দেয় তখন আমরা হচ্ছে চুন লাগাই। কেন লাগাই? মৌমাছি যখন কামড় দেয় তখন হচ্ছে আমাদের ওই মৌমাছির হুলে থাকে হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ, যেটা আমরা পরবর্তীতে চুন লাগানোর ফলে আমরা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ লাগানো হয়, চুন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, সেটা হচ্ছে তোমার প্রশমন করে, লবণ পানি উৎপন্ন করে, ফলে আমাদের ব্যথাটা নিরাময় হয় এবং আমরা স্বাচ্ছন্দ্য বোধ অনুভব করি, সেখানে প্রশমন বিক্রিয়া ঘটে থাকে। এরপরে লোহায় মরিচা পড়া, এরকম একটা বিক্রিয়া দেওয়া আছে। লোহায় কেন মরিচা পড়ে? লোহার সংকেত হচ্ছে আয়রন। আয়রনের সাথে লোহাটাকে যখন তুমি প্রকৃতিতে রেখে দাও, লোহাকে যখন প্রকৃতিতে রেখে দাও, আয়রনটাকে প্রকৃতিতে রেখে দিলে, প্রকৃতিতে আমাদের আয়রন, এটা হচ্ছে লোহা, এটাকে যদি প্রকৃতিতে রেখে দেই তখন এখানে হচ্ছে তোমার অক্সিজেনের সাথে এবং হচ্ছে বাতাসের জলীয় ভাসের সাথে বিক্রিয়া করে এটা হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে। পানিযুক্ত ফেরিক অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সেটা উৎপন্ন করে হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইড, অর্থাৎ Fe2O, হ্যাঁ, O3, এবং N সংখ্যক পানি থাকে। এটা হচ্ছে পানিযুক্ত ফেরিক অক্সাইডের সংকেত। এই মরিচাটা উৎপন্ন করে। আর এটা হচ্ছে ঝাঁঝালো, এটা ঝাঁঝালো টাইপের হয়, মানে এটাতে ছিদ্র থাকে, ফলে এটা যতদিন তুমি বাইরে রেখে দিবা তখন সেখানে এরকম ফাঁকা স্থান থাকে। এটা যেহেতু ঝাঁঝালো, মানে ঝাঁঝরা জাতীয়, ফলে এখানে ফাঁকা স্থান তৈরি হয় এবং আরো অক্সিজেন আইসে এখানে জলীয় বাষ্পে এসে বিক্রিয়া করতে পারে, ফলে এখানে হচ্ছে তোমার লোহাটা আস্তে 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 মরিচা ধরে ক্ষয় হয়ে যায়। এটা হচ্ছে মরিচার সংকেত। এরপরে আমরা যদি বলি লোহাকে পানিতে রাখলে সেখানে লোহায় মরিচা পড়ে, তাহলে তেল জাতীয় পদার্থে যদি আমরা রাখি তাহলে সেখানে কেন মরিচা পড়ে না? তার কারণ হচ্ছে লোহা যখন বাহিরে আমরা রেখে দেই পানিতে, তখন মানে বাতাসে রেখে দেই, বাতাসের জলীয় বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা উৎপন্ন করতে পারে। কিন্তু তেল হচ্ছে সমযোজী যৌগ, যেখানে আমার অক্সিজেন এবং হচ্ছে জলীয় বাষ্প কিছু নেই, ফলে সেখানে আমার এই অক্সিজেন কিছু নেই এবং তেলটা হচ্ছে একটা বাধা হিসেবে কাজ করে, সেখানে অক্সিজেন পানিকে প্রবেশ করতে দেয় না, ফলে তেল জাতীয় পদার্থের ভিতরে লোহার জিনিস ভালো থাকে, কিন্তু স্বাভাবিক অবস্থায় সেটা মরিচা ধরে যায়। আচ্ছা, এরপরে এরপরে আমরা যেটা মানে আরেকটা বিক্রিয়ার কথা বলা আছে, যে যেহেতু লোহার জিনিস মরিচা পড়ে ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থে কেন মরিচা পড়ে না বা ধ্বংস হয় না? সেক্ষেত্রে যদি একটু আমরা বলি, অ্যালুমিনিয়ামটা যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন অ্যালুমিনিয়ামটা হচ্ছে একটা অক্সাইড উৎপন্ন হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা উৎপন্ন হয়ে এখানে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। এটা হচ্ছে
বায়ু মানে প্রথম এটা হচ্ছে আস্তরণ হিসেবে কাজ করে। মানে তুমি অ্যালুমিনিয়াম জাতীয় এই টাইপের পদার্থ যখন তুমি কিনবা, দেখবা যে কিছুদিন বাইরে রেখে দিলে এটার উপরে একটা আস্তরণ পড়ে যায়, যেটা তুমি হাত দিয়ে মোছা দিলে এটা আবার পরিষ্কার হয়ে যায়। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আস্তরণ হিসেবে কাজ করে, যেটা হচ্ছে ওই আগের মরিচার মতো ঝাঁঝরা জাতীয় পদার্থ নয়। ফলে এখানে আর বাহির থেকে অক্সিজেন এসে বিক্রিয়া করতে পারে না এবং মরিচা উৎপন্ন করতে পারে না। বাহির থেকে জলীয় বাষ্প এসে এখানে মরিচা উৎপন্ন করতে পারে না। ফলে এখানে এটা একটা ক্ষয় রোধ হিসেবে কাজ করে। এটা নিয়ে বই আলোচনা করা আছে। এই হচ্ছে আমাদের কিছু প্রশমন বিক্রিয়া, তারপর হচ্ছে বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু বিক্রিয়া নিয়ে কথাবার্তা বললাম। এরপরে আরেকটা বিক্রিয়ার কথা বলা আছে, সেটা হচ্ছে আহ, সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়াটা হচ্ছে কি? সমানুকরণ বিক্রিয়াটা তোমরা একটু বই পড়লে পেয়ে যাবা। যে বিক্রিয়া হচ্ছে আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত চেঞ্জ হয়। গাঠনিক সংকেত চেঞ্জ হবে, অর্থাৎ আণবিক সংকেত বলতে একটা পদার্থের ভিতরে কয়টা পরমাণু আছে সেগুলো চেঞ্জ হবে না, কিন্তু সেগুলো দিয়ে নতুন পদার্থ উৎপন্ন হওয়া সম্ভব। এই ধরনের পদার্থকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া, বা এই ধরনের বিক্রিয়াকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা একটু তোমরা দেখে নিবে। এরপরে আরেকটা যেটা বলা হয় সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া কি? পলিমারকরণ বিক্রিয়াটা হচ্ছে একাধিক ছোট ছোট মনোমার মিলে একটা নতুন মানে বড় একটা হচ্ছে পদার্থ উৎপন্ন করবে, সেটাকে বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, যেমন মনোমার কি, পলিমার কি। আমরা সবাই মালা দেখেছি, মালায় ছোট ছোট পুঁতি ব্যবহার করা হয়। এই পুঁতিগুলো যদি হয় এক একটা মনোমার, আর পুঁতি দিয়ে যখন সম্পূর্ণ একটা মালা তৈরি করা হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো পলিমার। অর্থাৎ বড় যেই পদার্থটা তৈরি হয় সেটা হচ্ছে পলিমার, আর ছোট ছোট যে পুঁতিগুলোর কথা বলেছি এগুলো হচ্ছে এক একটা মনোমার। তেমনি আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, সেটা হচ্ছে অনেকগুলো ইথিলিনের মনোমার যুক্ত হয়ে একটা বড় পলিমার উৎপন্ন করেছে, যেটা হচ্ছে পলিথিন। পলিথিনের যে বিক্রিয়াটা, সেই বিক্রিয়াটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। এটা পড়লে আশা করি বুঝে যাবা। এরপরে আমাদের এখন যেটাতে যাইতে যাইতে হবে সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। এইটা থেকেই আমাদের ম্যাক্সিমাম ঘ নাম্বারের কোয়েশ্চেনটা এসে থাকে। আমরা ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করে ফেলেছি। আমাদের সবগুলো টপিকই হচ্ছে শেষ। এরপরে আমাদের লাস্ট যে টপিকটা সেটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, তাহলে আমরা এই অধ্যায় থেকে যত ধরনের সিকিউ আছে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। চলো, লা শাতেলিয়ার নীতিটা কি সেটা একটু আমরা দেখি। লা শাতেলিয়ার নীতির ব্যাপারে যদি কথা বলি, বিজ্ঞানী লা শাতেলিয়ার তিনি হচ্ছে জাস্ট একটা বিক্রিয়ার সাম্য অবস্থার উপরে একটা কিছু নিয়ামকের পরিবর্তন ঘটাইছেন। তিনি বিক্রিয়ার সাম্য অবস্থা যখন সাম্য অবস্থায় চলে আসছে, আমরা সাম্য অবস্থা জিনিসটা কি সেটা দেখব, এবং বইয়ে একটা চিত্রের মাধ্যমে সাম্য অবস্থাটা ব্যাখ্যা করা আছে, আমরা সেটাও দেখব। সাম্য অবস্থার মাধ্যমে নিয়ামকের কিছু পরিবর্তন ঘটানোর ফলে তিনি যেই যেই পরিবর্তনগুলো দেখতে পেয়েছেন, সেই পরিবর্তনগুলোই হচ্ছে তার নীতি হিসেবে তিনি বলেছেন যে সাম্য অবস্থায় তাপ, চাপ, ঘনমাত্রা। এখন তাপ পরিবর্তন করলে কি হবে, চাপ পরিবর্তন করলে কি হবে, ঘনমাত্রা পরিবর্তন করলে কি হবে, এই তিনটা জিনিস হচ্ছে তিনি ব্যাখ্যা করেছেন। এই তিনটা জিনিস আমরা হচ্ছে সাম্য অবস্থায় দিব, মানে সাম্য অবস্থায় প্রয়োগ করলে কি পরিবর্তন হয়, তিনি কি বলেছেন সেই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলবো। আহ, তাহলে আমাদের এখান থেকে সিকিউ অ্যান্সার করা খুব সহজ হবে। আমরা লাসাদিলার নীতিটা যদি একটু দেখি। আচ্ছা, আমরা এখানে লাসাদিলের নীতিটা একটু লিখে নিয়েছি, এবং একই সাথে লাসাদিলের নীতির ব্যাখ্যাটা আমরা এখানে করব। এখানে লাসাদিলের নীতি যেটা ছিল যে কোন বিক্রিয়ায় সাম্য অবস্থায় থাকাকালীন, সাম্য অবস্থাটা কি আমরা সেটা বুঝবো। সাম্য অবস্থায় থাকাকালীন যদি তুমি বাহির থেকে তাপ, চাপ এবং ঘনমাত্রা, তিনটা নিয়ামক, কয়টা? তাপ, চাপ, ঘনমাত্রা, এই তিনটা জিনিস পরিবর্তন করাও, তাহলে বিক্রিয়ার অবস্থানটা এমন ভাবে পরিবর্তন হবে যাতে এই তাপ, চাপ, ঘনমাত্রার ফলাফলটা প্রশমিত হয়। অর্থাৎ বিক্রিয়াটা মানে উৎপাদে আর বিক্রিয়া একই পরিমাণ হচ্ছে ব্যালেন্স অবস্থায় থাকে, সেই জিনিসটা প্রশমন করবে। সেটাই হচ্ছে লাসাদিলের নীতি। আমরা এখানে সাম্য অবস্থা জিনিসটা বুঝতে হবে। সাম্য অবস্থা জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থায় বিক্রিয়া আর উৎপাদ মানে একটা ব্যালেন্সড অবস্থায় সমান সমান অবস্থায় থাকবে। হ্যাঁ, সমান সমান অবস্থায় থাকবে। কিন্তু জিনিসটা যদি আমরা একটু ব্যাখ্যার মাধ্যমে বুঝি, ধরো তুমি এ আর বি দুইটা পদার্থ যোগ করে হচ্ছে উৎপন্ন করতেছো এ বি। এখন এখানে এ আর বি মিলে যদি তুমি নাও 100 গ্রাম, তখন এখানে উৎপন্ন হবে ধরো 0 গ্রাম। কারণ যখন বিক্রিয়ক 100 গ্রাম তখন উৎপাদ 0। এবার যখন তুমি এটাকে 80 গ্রাম করবা, তখন এটা উৎপন্ন হবে হচ্ছে 20 গ্রাম। আর এটা যখন 50 গ্রাম হবে, তখন এটা হবে হচ্ছে 50 গ্রাম, রাইট? এই যে 50 গ্রাম 50 গ্রাম অবস্থায় চলে আসলো, অর্থাৎ এই পাশে বিক্রিয়ার যে শক্তি, এই পাশে বিক্রিয়ার যে শক্তি,
দুইটা প্রায় সেম সেম অবস্থায় চলে আসছে, এই অবস্থায় হচ্ছে সাম্য অবস্থা। এই সাম্য অবস্থায় থাকাকালীন এই অবস্থায় যখন বিক্রিয়াটা পৌঁছায় তখন হচ্ছে তিনি তিনটা তাপচাপ ঘনমাত্রা তিনটা নিয়ামক পরিবর্তন করেছেন। এখানে আরেকটা কথা অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, বিক্রিয়াটা সাম্য অবস্থায় থাকতে হবে। রাসায়নিক লাসাতিলের নীতি বোঝার দুইটা শর্ত লিখে নিবা। 1 নম্বর শর্ত হচ্ছে বিক্রিয়া অবশ্যই সাম্য অবস্থায় থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে বিক্রিয়া অবশ্যই উভমুখী হইতে হবে। উভমুখী যদি না হয় তাহলে বিক্রিয়ক উৎপাদ থেকে বিক্রিয়কে যাইতে পারবে না, ফলে সাম্য অবস্থাটা প্রশমিত হইতে পারবে না। তাপচাপ ঘনমাত্রার ফলাফলটা প্রশমিত হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই সাম্য অবস্থার জন্য একটা হচ্ছে কি হইতে হবে, সাম্য অবস্থায় থাকতে হবে লাসাতিলের নীতির জন্য, আরেকটা হচ্ছে অবশ্যই উভমুখী বিক্রিয়া হতে হবে। আচ্ছা, এখানে আমরা একটা চিত্র দেওয়া আছে তোমাদের ঘনমাত্রা সাম্য অবস্থা বোঝার জন্য, এমন একটা চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে এরকম যে সময়ের সাথে সাথে যদি ঘনমাত্রা পরিবর্তন করি তখন এই যে প্রথমে বিক্রিয়ক থেকে বিক্রিয়কটা সর্বোচ্চ অবস্থায় আছে, আস্তে আস্তে বিক্রিয়াটা কমে যাবে, আর উৎপাদটা প্রথম অবস্থায় থাকে শূন্য, উৎপাদটা আস্তে 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 হচ্ছে বেড়ে যাবে, বেড়ে গিয়ে এই জায়গা থেকে হচ্ছে এটা সাম্য অবস্থা। এখন তাদের শক্তি এক, সাম্য অবস্থায় তারা হচ্ছে অগ্রসর হচ্ছে। এই অবস্থাটাই হচ্ছে সাম্য অবস্থা। সাম্য অবস্থার এরকম একটা চিত্র তোমাদের বইয়ে দেওয়া আছে, সহজ একটা চিত্র। এমসিকিউতে আসে যে সাম্য অবস্থার চিত্র কোনটা ব্যাখ্যা করো। এখানে এটা বিক্রিয়ক মানে হচ্ছে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বিক্রিয়ক কমে যাওয়ার সাথে সাথে সময়ের সাথে সাথে একই সাথে উৎপাদ বেড়ে যাচ্ছে, আর একটা অবস্থায় গিয়ে এরা সাম্য অবস্থায় আসে। আর এই অবস্থাতেই হচ্ছে তাপচাপ ঘনমাত্রাগুলো আমরা পরিবর্তন ঘটাবো। এবার তুমি যদি এই পর্যন্ত বুঝে যাও তাহলে সাম্য অবস্থাটা বা লাসাতিলের নীতিটা কিভাবে ফলাফলটাকে প্রশমিত করে একদম ইজি ওয়েতে, একদম সংক্ষেপে মানে সুন্দরভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু যদি মনোযোগ দাও, আমরা এটা একটু মুছে দেই। আচ্ছা, এখানে আমরা প্রথমে তাপচাপ ঘনমাত্রার কথা বলেছি। আমরা যদি প্রথমে তাপের প্রভাবটা দেখে থাকি, তাপের প্রভাবটা কিরকম কাজ করে। আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া লিখে নিলাম। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে এই বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপন্ন হয়ে এখানে হচ্ছে তাপ উৎপন্ন করবে। তাপ উৎপন্ন করবে মানে হচ্ছে উৎপাদটা এখানে গরম অবস্থায় আছে, উৎপাদে তাপের পরিমাণটা বেশি। হ্যাঁ, এটা ধরে নিলাম এটা সাম্য অবস্থায় আছে, আর এটা অবশ্যই উভমুখী বিক্রিয়া হইতে হবে। এটা অবশ্যই কি বিক্রিয়া হবে, উভমুখী বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা এ বি যুক্ত হয়ে এ বি উৎপন্ন হয়েছে, এখানে তাপ উৎপন্ন হয়েছে মানে এখানে তাপ আছে, বেশি পরিমাণ তাপ। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি তাপ দাও বাহির থেকে তখন কি ঘটবে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে এই পাঁচটা উত্তপ্ত অবস্থায় আছে। তুমি বলো তো, স্বাভাবিক অবস্থায় একটা গরম বস্তু একটা ঠান্ডা বস্তু রেখে দিয়ে বাহির থেকে তাপ দিলে কে তাপটা গ্রহণ করবে? অবশ্যই যে ঠান্ডা তার কাছে তাপটা চলে যাবে, হ্যাঁ, সে তাপটা বাহির থেকে গ্রহণ করবে। সেম ভাবে আমরা যদি বাহির থেকে এখন তাপ দেই তখন তাপটা এইদিকে না গিয়ে বিক্রিয়াটাকে এদিকে নেবে, মানে তাপটা এদিকে আসবে, অর্থাৎ পুরো বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়কের দিকে চলে আসবে, অর্থাৎ বিক্রিয়কটা বেড়ে যাবে। সাম্য অবস্থায় মানে এই পাশটাও সমান এই পাশটাও সমান। এখন বাইরে থেকে তুমি শক্তি দিবা, শক্তি দিলে সেই শক্তিটা কোন দিকে আসলে কাজ করবে, কোন দিকে কাজ করার সে ক্ষমতা রাখে। কারণ এখানে তো তাপ বেশি, তাপ বেশি মানে হচ্ছে এখন তাপ এই পাশে কম, এই পাশে এসে বিক্রিয়াটা হচ্ছে ব্যালেন্স হবে। অর্থাৎ তাপ এই পাশে কম মানে হচ্ছে এই পাশে তাপ নাই, এই পাশ থেকে তাপটা মানে এই পাশে তাপ উৎপন্ন হয়েছে, এই পাশে এখন তাপ দিলে মানে এই তাপটা আসলেই মানে বিক্রিয়াটা হচ্ছে এদিকে চলে আসবে, এখানে আমার তাপ হচ্ছে বেশি অবস্থায় আছে। আর স্বাভাবিক কথা, সোজা কথা, আমার যেখানে তাপ বেশি সেখান থেকে বিক্রিয়াটা হচ্ছে মানে সেই দিকে যাবে না, বিপরীত দিকে যাবে। অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি সাম্য অবস্থায় তাপ দাও তাহলে বিক্রিয়ার উৎপাদ কমে যাবে, বিক্রিয়কটা বেড়ে যাবে। কিন্তু যদি এটা তাপ হারি হইতো, তাপ হারি মানে হচ্ছে এখানে ডেল এইচ এর মানটা হচ্ছে মাইনাস, তখন কি ঘটতো? আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যদি তুমি হ্রাস করতা, তাপ যদি তুমি সরাই ফেলতা বা তাপ কমাইতা, তাহলে কি হইতো? তাপ কমানো মানে হচ্ছে তাপ তো এই পাশে আছে, তাপ তো আর এই পাশে নেই, তাপ তো এই পাশে আছে, তাহলে তুমি এখান থেকে তাপটা কমাইতা, এখান থেকে তাপটা নিয়ে নিতা, ফলে এখানে আরো তাপ উৎপন্ন হওয়ার সুযোগ থাকতো। সেই ক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে অগ্রসর হইতো। অর্থাৎ তাপ যদি বাড়াও তাহলে সাম্য অবস্থায় বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে পিছনের দিকে আসবে, আর তাপ যদি কমিয়ে ফেলা হয় বা তাপ হ্রাস করা হয় তখন বিক্রিয়াটা অবশ্যই বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে, কারণ এখানে তাপ কম, এখানে আবার বিক্রিয়া করে তাপ উৎপন্ন হওয়ার সুযোগ তৈরি হবে। কিন্তু এটা যদি তাপ হাড়ি বিক্রিয়া হতো বন্ধু, তাপ হাড়ি বিক্রিয়া যদি হতো তাহলে কি হতো? তাপ হাড়ি বিক্রিয়া মানে হচ্ছে এখানে এই বিক্রিয়ায় এই পাশে তাপ কম, তাপ মানে এই পাশে তাপ কম, তাপটা হচ্ছে শোষণ হয়েছে মানে হচ্ছে তাপটা বেশি এই পাশে, কম হচ্ছে এই পাশে, মানে বিক্রিয়া বিক্রিয়া করার পরে এটা হচ্ছে উৎপন্ন হয়ে এটা
ঠান্ডা হয়ে আছে। ঠান্ডা হওয়া মানে হচ্ছে এটা শোষণ ঘটেছে, তাপটা শোষণ ঘটেছে। মানে তুমি দুইটা পদার্থ বিক্রিয়া ঘটিয়েছো, উৎপাদটা এখন ঠান্ডা, তাহলে তাপ শোষী বিক্রিয়া। এই ক্ষেত্রে যদি তুমি তাপ দাও তাহলে অবশ্যই এই পাশটা যেহেতু তাপ কম, বিক্রিয়ার তাপটা এই পাশে চলে আসবে। বিক্রিয়ার তাপ এই পাশে আসা মানে হচ্ছে বিক্রিয়াটা এই পাশে আসা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ পরিণত হবে। তাহলে তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থায় তাপ দিলে তাপ সেই পুরো তাপটা হচ্ছে সাম্যের অবস্থান ডান দিকে চলে আসবে, মানে বিক্রিয়কটা উৎপাদে পরিণত হবে। এইভাবে হচ্ছে আমাদের তাপের প্রভাবটা ঘটে থাকে। আর যদি এখান থেকে আমি তাপ হ্রাস করি তাহলে উল্টো ঘটনা ঘটবে, মানে এখান থেকে উৎপাদ থেকে বিক্রিয়ক উৎপন্ন হবে। হুম, তাহলে সাম্য অবস্থায় তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কটা সামনের দিকে অগ্রসর হবে, পিছনের দিকে অগ্রসর হবে। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি সাম্য অবস্থায় তাপ দাও তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে, কারণ যেই পাশে তাপ কম থাকবে সেই দিকে যাবে। সোজা কথা, এই টেকনিকের মাধ্যমে মাথায় রাখবা। এরপরে আমরা যদি চাপের প্রভাবটা দেখি, আচ্ছা আমরা চাপের প্রভাবটা যদি একটু দেখে থাকি, চাপের প্রভাবের জন্য আমাকে দুইটা শর্ত হচ্ছে মানতে হবে। দুইটা শর্তের 1 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই মৌল সংখ্যার পার্থক্য থাকতে হবে, এবং মৌল সংখ্যার পার্থক্যের সাথে সাথে প্রত্যেকটা উৎপাদ বিক্রিয়কের প্রত্যেকটা পদার্থ হচ্ছে গ্যাসীয় হইতে হবে। যদি এটা হয় তখনই হচ্ছে চাপের প্রভাব মানবে, অন্যথায় মানবে না। শেষ। যখন তোমাকে একটা সিকিউ দেওয়া হবে, তুমি আগে খেয়াল করবা যে বিক্রিয়াটা কি তাপ মানে সবগুলোতে গ্যাসীয়, হ্যাঁ, তাহলে মানবে, এবং মৌল সংখ্যার পার্থক্য আছে কিনা। আচ্ছা আমরা যদি দেখি, এখানে আমরা দুইটা পদার্থ নিয়েছি, দুইটা গ্যাসীয়, উৎপাদটাও হচ্ছে আমার গ্যাসীয়, তার মানে এখানে চাপের প্রভাব মানতে পারে যদি এবার মোলের পার্থক্য থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি উৎপন্ন হয়েছে 1 মোল, আর এখানে 1 মোল, এখানে 1 মোল, টোটাল হচ্ছে 2 মোল, আর এখানে হচ্ছে 1 মোল উৎপন্ন হয়েছে। তাহলে এই পাশে আছে 2 মোল, এই পাশে 1 মোল। এবার যদি তুমি বাইরে থেকে চাপ দাও তখন বিক্রিয়া কোন দিকে যাবে সেটা হচ্ছে প্রশ্ন। এটা সাম্য অবস্থায় আছে, মানে এই পাশে যেই পরিমাণ শক্তি, এই পাশে সেই পরিমাণ শক্তি, সোজা কথা। এবার সাম্য অবস্থায় তুমি হচ্ছে চাপ দিবা, তাহলে এই পাশে গ্যাস বেশি মৌল বেশি, মানে কি এই পাশে চাপ বেশি অবস্থায় আছে না। এই পাশে 2 মোল থাকার অর্থ হচ্ছে এই পাশে আমার গ্যাস বেশি, আর গ্যাস বেশি মানে এই পাশে চাপ বেশি। চাপ বেশি মানে হচ্ছে এই পাশে চাপ অলরেডি বেশি। এবার তুমি যদি বাহির থেকে চাপ দাও তাহলে কি চাপ বেশি সেই দিকে আসবে নাকি চাপ কম সেদিকে যাবে? তাহলে অবশ্যই কমের দিকে যাবে। তার মানে যেই পাশে মৌল সংখ্যা বেশি, বাইরে থেকে চাপ দিলে তার বিপরীত দিকে যাবে। যদি এখানে চাপের সংখ্যা মানে মৌল সংখ্যা বেশি হইতো তাহলে এখানে চাপ বেশি থাকতো, তুমি বাইরে থেকে চাপ দিলে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে আসতো, বিক্রিয়ক উৎপন্ন হইতো। আশা করি চাপের প্রভাব নিয়ে সমস্যা হবে না। চাপের প্রভাবে দুইটা শর্ত তোমাকে বুঝতে হবে, একটা হচ্ছে মৌল সংখ্যার পার্থক্য এটা থাকতেই হবে, 2 নম্বর শর্ত হচ্ছে পদার্থগুলো সবগুলো গ্যাসীয় হতে হবে, তাহলে চাপের প্রভাব মানবে। আর যেই পাশে মৌল বেশি তার বিপরীত দিকে বিক্রিয়াটা হচ্ছে অগ্রসর হবে। এরপরে আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা যদি আমরা একটু বলি, ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে কোনো শর্ত নেই, সোজা একটা জিনিস। আমার ধরে নিলাম এটা এ বি, উৎপন্ন হবে হচ্ছে এ বি। এখন ঘনমাত্রার ক্ষেত্রে তুমি হচ্ছে সাম্য অবস্থায় তো আছে বিক্রিয়াটা, সাম্য অবস্থায় মানে হচ্ছে এটা ব্যালেন্সড অবস্থায় আছে। এখন ঘনমাত্রা, তুমি উৎপাদের ঘনমাত্রা যদি বাড়াও, ধরো এখানে আর এখানে সেম সেম, এখানে যদি তুমি পরিমাণ বাড়াও তাহলে অবশ্যই বিক্রিয়াটা এইদিকে আসবে। আবার তুমি যদি এই পাশে পরিমাণ বাড়াও তাহলে বিক্রিয়া অবশ্যই এই পাশে আসবে, কারণ আমি বলেছি সাম্য অবস্থা মানে এখানে ধরো 50, এখানে 50, 50-50 সমান সমান। এবার তুমি যদি বাহির থেকে এক্সট্রা প্রয়োগ করো, কি প্রয়োগ করবা? ধরো এটা ছিল কার্বন, এটা হচ্ছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হুম, সমান সমান অবস্থায় আছে। এখন তুমি বাহির থেকে কার্বন ডাই অক্সাইড দিয়েছো, মানে এই পরিমাণটা দিয়েছো, তাহলে সেটা অবশ্যই এদিকে আসবে, কার্বন আর অক্সিজেন উৎপন্ন করবে। আবার যদি তুমি কার্বন আর অক্সিজেন আরো বাড়াও, মানে এই ঘনমাত্রাটা বাড়াও, তখন বিক্রিয়াটা সামনের দিকে যাবে। হুম, কার্বন অক্সিজেন বাড়াচ্ছ তার মানে এটা উৎপাদে পরিণত হওয়ার সুযোগ পাচ্ছে, এখানে শক্তি বাড়তেছে, এখানে যাবে। এই হচ্ছে ঘনমাত্রার প্রভাব। তাহলে এর মধ্য দিয়ে আমরা লাসাতিলের নীতিটা বুঝে গেলাম যে লাসাতিলের নীতি 3টা প্রভাব থাকে, 3টা নিয়ামকের চেঞ্জ থাকে। একটা হচ্ছে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব। এই 3টাকে যদি পরিবর্তন করি তাহলে বিক্রিয়া কোন সময় কোন দিকে অগ্রসর হবে এই জিনিসটা আমাকে ব্যাখ্যা করতে বলে ঘ নাম্বারে। এটা প্রায়শই হচ্ছে সিকিউ এর ঘ নাম্বারে থাকে। আর গ নাম্বারে যেটা বলে যে জারণ অর্ধক্রিয়া বিজারণ অর্ধক্রিয়া বের করো, অথবা বিক্রিয়াটি কোন প্রকৃতির সেটা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে জারণ অর্ধক্রিয়া বিজারণ অর্ধক্রিয়া প্রশমন অধঃক্ষেপণ সব থাকতে পারে। আশা করি তাহলে এই। আর খ নাম্বারে যেটা ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে থাকে সেটা হচ্ছে জারণ বিজারণ এটি যুগপৎ ক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে এই যে এই টপিকগুলোর কথা বলেছি বা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি, দীর্ঘ একটা ক্লাস আমরা করেছি। তাহলে এর মধ্যে দিয়ে আমরা এই অধ্যায়ের বেসিক টপিকগুলো শেষ করেছি। আশা করি এরপরে আর তোমাদের এই অধ্যায় নিয়ে কোনো প্রবলেম থাকবে না। এরপরে আমরা হচ্ছে ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তোমরা হচ্ছে সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এই কামনা রেখে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।